বাংলাদেশে শর্করা খাওয়া কমাতে হবে, সবকিছু হোল গ্রেন খাওয়ার চেষ্টা করতে হবে, এভরিথিং। প্রসেসড খাবার, প্যাকেজড খাবার বাদ। আই ডোন্ট বাই সুগার, নট আ সিঙ্গেল কিলোগ্রাম ইন আ ইয়ার। আমাদেরকে ডিভাইস ইউজ একটু কমাতে হবে। জার্মান পিপল মোবাইল ইউজই করে, এখনো বাটন ফোন চালায় জার্মানিতে। ফোকাস, মোটিভেশন, অ্যাটেনশন, দিস আর মানে উই আর কলিং দেম আ টার্ম না, মানে এটা একটা টার্মিনোস, বাট ইটস আ বায়োলজিক্যাল মেকানিজম। ইউ ক্যান বি আ এআই ট্রেনার অন এডুকেশন। আপনাকে ঘন্টায় এত টাকা দেওয়া, ইউ ক্যান্ট ইমাজিন। মানে মানুষজন জার্মানিতে বাচ্চা হওয়ার আগে ডে কেয়ার বুকিং দেয়। বাচ্চা কাল থেকে ওরা বাচ্চাকে শিখায় যে 12টার সময় লাঞ্চ করতে হবে, 1 বছর বয়স থেকে। রুটিন করতে হবে, বাচ্চাকে সময় মতো খাওয়াতে হবে, বাচ্চা যখন যা চায় তখন দেওয়া যাবে না। আপ টু 15 ইয়ার্স, 15 বছর পর্যন্ত বাচ্চাকে একটু গণ্ডির মধ্যে রাখতে হবে। আনলেস ইটস নেসেসারি। যখন দাওয়াতের জন্য লোকজন আসে, একটা আমি আর কি ডেজার্ট বানাই, মানে আমি আর কি ওই বলা যায় যে ওই একটু রান্নাবান্না তো করতেই হয়। জার্মানিতে আমি বাংলাদেশিদের সাথে মানে এটা হয় কি যে জার্মানিতে কিন্তু বাংলাদেশের খুব কম, এখনো কম। হ্যাঁ, মানে বাংলাদেশি অন্যান্য কান্ট্রি যদি বলেন, ইউএসএ, তারপরে অস্ট্রেলিয়া, ইউকে, ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে কিন্তু বাংলাদেশিরা যাচ্ছে সেই স্বাধীনতার আগ থেকে। জার্মানিতে কিন্তু বাংলাদেশিরা যাওয়া শুরু করছে ভেরি রিসেন্টলি। 14 সালে যখন আমি যাই, আমি যে শহরটাতে যাই গটিংয়ের, মাত্র 10 জন না 20 জন ছিল। অ্যান্ড আমরা করতাম কি, আমরা ওই যে ডাকতাম না উইকেন্ডে, এর বাসা যে তোমার বাসা, তখন জাস্ট একটু মিষ্টি বানানোর জন্য, মানে কারণ ওখানে তো মিষ্টির দোকানও নাই, মানে কোনো না রসগোল্লা পাওয়া যায় না, কোনো লাড্ডু পাওয়া যায় না, কি করা যায়? তো তখন মিষ্টি তো খাইতে চাই আমি, আবার মানে মিষ্টি ফ্রিক, বুঝছেন? আমার জন্য চ্যালেঞ্জটা কতটুকু ছিল, আমার মিষ্টি এত ভালো লাগে, কিন্তু আমি জাস্ট বিকজ সুগার ইজ দ্য মেইন সোর্স অফ এভরিথিং, মানে সব প্রবলেমের সোর্স হলো সুগার। যেহেতু কিনতেছি না, আমি ওই যে অ্যারাবিক, আমার মানে জার্মানিতে আবার প্রচুর টার্কিশ মুসলিম থাকে, এবং 2015 সালের পর সিরিয়ানরা ওই রেফিউজির হিসেবে আসে। আলহামদুলিল্লাহ এখন তো সিরিয়ান ওয়ার আই গেস থামবে, যেহেতু বাশার আল আসাদ ইজ গন। ওরা সিরিয়ান, অ্যারাবিক, টার্কিশ মিষ্টির কালচারটা কিন্তু জার্মানিতে প্রচুর আছে। হ্যাঁ, টার্কিশ ডিলাইট তো খুবই বিখ্যাত। টার্কিশ ডিলাইট বিখ্যাত, টার্কিশ বাকলাভা বিখ্যাত। ঢাকা শহরে এখন প্রচুর বাকলাভা পাওয়া যায়, যদিও ওই বাকলাভাগুলো একটু কাছে না। মানে আমি একটা টেস্ট করে মুখে আছে, হোয়াট ইজ দিস। তো টার্কিশ বাকলাভা ইজ অ্যামেজিং। মানে আমি টার্কিতে কখনো যাই নাই, বাট জার্মানিতে থেকে টার্কিশ কালচারের টপ টু বটম আলহামদুলিল্লাহ জেনেছি, বিকজ দে আর ভেরি ইনগ্রেইনড। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টার্কিশরাই কিন্তু জার্মানিকে মানে বিল্ড আপ করছে। সো ওই মিষ্টি বানানোর সময় কি করতাম, চিনি নিয়ে এসে ওই কিছু অ্যারাবিক ডেজার্ট, কিছু মানে টার্কিশ ডেজার্ট, এগুলো টার্কিশটা বানানো হয় না, বাট অ্যারাবিক ওই কুনাফা বলে এটাকে। কুনাফা প্রচুর আমাকে মানুষজন বলে যে, আচ্ছা সাদমান, তুমি কি কুনাফা এবার বানিয়ে নিয়ে আসতে পারো, এরকম শুনতে হয়েছে। মানে আমি কাইন্ড অফ লাইক, এটা ভেরি ইজি, মানে জিনিসটা অ্যাসেম্বল করে বেকিং করা, জাস্ট বেক করে হয়ে গেল। তো এটা আমি কাইন্ড অফ লাইক মিষ্টি দোকান দিতে পারতাম কাইন্ড অফ, বাট দেই নাই, বিকজ আমি চাই না মানুষকে মিষ্টি খাওয়ায় মারতে সামথিং। সো এটা খুব ইম্পর্টেন্ট যে মিষ্টি চিনি অ্যাভয়েড করা উচিত বাংলাদেশে। তার মানে হচ্ছে মানে খাবারের টাইমটা যেমন ইম্পর্টেন্ট, এর মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস গুলো থাকলো, কি খাচ্ছি, কোন পোর্শনে, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। ভাই এরপরে হচ্ছে এতক্ষণ তো আমরা একদম মানে কাইন্ড অফ ফিজিক্যাল ওয়ার্ল্ডে ছিলাম, যে এক্সাক্ট কেমিক্যাল গুলো কি কি, টাইমিং গুলো কি কি, এরকম। এবার যদি একটু মনস্তাত্ত্বিক দিকে যাই, যেমন রিসার্চ ওয়ার্ক, এটা হচ্ছে অনেক লম্বা সময় ধরে করতে হয়, কাইন্ড অফ হচ্ছে আপনিও শিওর না যে একদম শেষ পর্যন্ত আসলে অ্যানসারটা পাবো কিনা। সো এটা কন্টিনিউয়াস জার্নি, যে প্রচুর ফেলিয়ারের পরে হয়তো একটা সাকসেস আসে। এক্স্যাক্টলি। সো এরকম আমরা লাইফে হচ্ছে অনেক সময় অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। সো এই সময়গুলোতে হচ্ছে দুইটা জিনিস, এক ফোকাস কিভাবে ধরে রাখা যায়, নাম্বার 2 হচ্ছে মোটিভেশন। বিকজ সাকসেস পেতে হলে আমাকে ফোকাসড হতে হবে, ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না, ট্রু। বাট ওই ফোকাসটা ধরে রাখার জন্য যে ইনার স্ট্রেংথ বা মোটিভেশনটা, এইটা আসলে হচ্ছে কিভাবে ধরে রাখা যায়? আমি বলবো যে এটা আমরা কতক্ষণ কথা বললাম, পুরো সেশনের দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন হলো এটা, ফোকাস, মোটিভেশন কিভাবে ধরে রাখা যায়। আর সত্যি কথা বলতে, মানে আমি যদি নিউরো সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যে তো আমরা পিএইচডি করা, পোস্ট ডকও করছিলাম 1 বছর, আমরা এগুলা নিয়ে কাজ করছি মলিকুলার লেভেলে, যে কিভাবে, এবং ইঁদুর নিয়ে টেস্ট করছি। ইঁদুরের টেস্ট আছে জানেন, যে ইঁদুরকে কিভাবে মানে ইঁদুরের মোটিভেশন মানে বাইর, মানে কারণ দেখেন, আচ্ছা তার আগে আমার আরেকটা আপনাকে, বিকজ আই এম আ সায়েন্টিস্ট,
উই কোয়েশ্চেন এভরিথিং, আমরা হাইপোথিসিস বানাই। তো আপনাকে বলার একটা আগ্রহ, মানে আমার আগ্রহ হচ্ছে যে আচ্ছা, হাউ টু মেজার মোটিভেশন অ্যান্ড রেজিলিয়েন্স, অর আপনি যেটা বলেন যে ফোকাস, আপনি মেজার করুন কিভাবে? যেমন আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি হচ্ছে ডিস্ট্রাক্টেড না হই, লম্বা টাইম আমি একটা চেইন অফ থট যদি আমি মেইনটেইন করতে পারি, তাহলে আমি বলবো যে আমি ফোকাস অ্যাচিভ করতে পারলাম। ফাইন, কত ঘন্টা একটা টাইম বলুন তো, কতক্ষণ আপনি নিজের ক্ষেত্রে বলুন কতক্ষণ পারেন? ম্যাক্সিমাম হচ্ছে কোনো একটা কিছু নিয়ে হয়তো ডিপ ম্যাক্সিমাম হয়তো হচ্ছে 1 ঘন্টা, কারণ এরপরে হচ্ছে আসলে জিনিসটা চলে যায় ড্রিফট অ্যাওয়ে হয়ে যায় এখন। and that's normal. আচ্ছা, দ্যাটস ভেরি নর্মাল। হিউম্যান ব্রেন, যেটা বললাম যে দিস ইজ দ্য, আমি এটাকে হিউম্যান ব্রেন, হিউম্যান বডিটা হচ্ছে যে গ্র্যান্ড ডিজাইন বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইন করছে। বাট আমরা যদি মানে নিউট্রাল পার্সপেক্টিভ থেকে বলি, হিউম্যান বডি ইজ দ্য, মানে অফকোর্স মানে আমার বারবার কোরআনে আয়াত চলে আসতেছে যে মানে মানুষ সৃষ্টির সেরা জীব, আল্লাহ বলছে না। বাট আমি যদি সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি, হিউম্যান বডি ইজ দ্য মোস্ট গ্র্যান্ডেস্ট ডিজাইনড থিং ইন দ্য ওয়ার্ল্ড। Brain হচ্ছে গিয়ে the grandest design circuit in the world, not only the world, in the universe. কারণ এই যে আপনি বললেন যে 1 ঘন্টার বেশি আপনি ফোকাস মোটিভেশন ধরে রাখতে পারেন না, কারণ কি তখন সুইচ করেন, রাইট? এরপরে আপনি অন্য কিছু নিয়ে করতে ভালো লাগে, রাইট? এক্স্যাক্টলি, ভালো লাগে কেন? 1 ঘন্টায় অ্যাকচুয়ালি আমাদের ব্রেন তখন অন দ্য ব্যাক এন্ড কি করে জানেন, ডোপামিন সার্কিটরি চলে। কারণ আমরা হিউম্যান, নট অনলি হিউম্যান বডি, অ্যাকচুয়ালি এটা আমার ইঁদুরের জিনিসগুলো মাথায় আসছে। কারণ ইঁদুরকে আমরা টেস্ট করতাম, আমি যদি বলি যে মেজারমেন্ট যেটা বললাম যে আপনি একটা স্টপ ওয়াচ দিয়ে, যে পমোডোরো টেকনিক আছে, রাইট? যে আপনি স্টপ ওয়াচ দিয়ে 1 ঘন্টা কাজ করে, আপনি 1 ঘন্টা না, ইউজুয়ালি ওটা স্টার্ট হয় 25 মিনিট থেকে, কিন্তু বলে যে আপনি যখন মাস্টার হয়ে যাবেন ওটাকে আপনি ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, রাইট? এটা অ্যাকচুয়ালি অন দ্য ব্যাক অফ দ্য হেড অনেকগুলা নিউরোসায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলো, অনেকগুলা টপিক ইনভলভড অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল এই যে ডোপামিন সার্কিটরি একটা আছে, আমি জানি না কতদূর আপনার পড়া আছে এই ব্যাপারে, যে লিম্বিক সিস্টেম বলে একটা ব্যাপার আছে, ডোপামিন সিস্টেম আছে। সবচেয়ে যেটা আমার এখন মাথায় আসতেছে, ওই নভেলটি এক্সপোজার বলে একটা ফ্যাক্টর আছে, আমি জানি না আপনি এটা নিয়ে কতদূর পড়ছেন, যে এটা অ্যাকচুয়ালি মানুষের না, ইঁদুরের একই জিনিস, মানে ওদেরটা 1 ঘন্টার স্কেলে হয় না, যেহেতু ইঁদুরের লাইফ টাইম খুব ছোট। আপনি চিন্তা করেন যে মানুষ বাঁচে দুনিয়াতে 80 বছর 90 বছর, বা ইঁদুর 2 বছর, ম্যাক্সিমাম 2 বছর। সো ওদের ওই 2 বছরের টাইম স্কেলটাকে ওদের নিয়ে আসেন, ওদের অ্যাটেনশন স্প্যান লাইক 30 সেকেন্ডস। ওই আমাদের যেটা 1 ঘন্টা, ওদের ওটা 5 সেকেন্ড, জাস্ট 5 সেকেন্ড। হ্যাঁ, আমি আপনাকে একটা অ্যালার্মিং তথ্য দেই, মানে রিসেন্টলি আমাদেরও অনেকের কিন্তু অ্যাটেনশন স্প্যান ওই ইঁদুরের মতো ছোট হয়ে এসেছে। আমরা হচ্ছে 30 সেকেন্ডস এর বেশি কোনো একটা কিছুতে আসলে হচ্ছে তাকিয়ে থাকতে পারি না। যে জিনিসটা আমি আগ্রহ করে যেই ভিডিওটা আমি খুললাম বা যে টপিকটা আমি পড়া শুরু করলাম, 30 সেকেন্ডসও আমি পারি না, তখন মনে হয় আচ্ছা আরেকটা দেখি। এবং এটা কেন হয়েছে? এটা কিন্তু আমি দোষ দিব বিগ কর্পোরেশনসকে। কেন বলেন তো? অ্যাটেনশন ইঞ্জিনিয়ারিং তো এটা তো অনেক একটা বিগ টার্ম বলেন, এটা তো অডিয়েন্সদের জন্য নতুন হতে পারে। ইটস অল অ্যাবাউট অল দ্য প্রোডাক্টস দে আর মেকিং উইথ ইট, রিলস, রাইট? মানে দেখেন, ইউটিউব শুরু করছে কিন্তু একটা, মানে জাভেদ করিম একটা বাংলাদেশি একজন ভাই বলবো, আমি ভাই বলবো কারণ ভাই, রাইট? আমি চিনি না তাকে, তার সাথে কথা হয় নাই, বাট হি অ্যান্ড দ্য গ্রুপস অফ পিপল স্টার্টেড ইউটিউব। অ্যান্ড ইউটিউবে আমি যদি বলি, আমি তো ইউটিউব না, মানে হোল ভিডিও ফিল্ড যদি বলি, যে আমরা রেকর্ড করতেছি, আমি জানো কত 1 ঘন্টা বা 50 মিনিট হবে ম্যাক্সিমাম। এখন আমরা ইভেন লিঙ্কডইনেও পর্যন্ত শর্টস আছে। আই মিন হোয়াট দ্য হেল, মানে লিঙ্কডইন ইটস আ প্রফেশনাল প্লেস, দে আর মেকিং শর্টস দেয়ার। ডিমান্ড, কারণ অ্যাটেনশন ইঞ্জিনিয়ারিং পিপল, মানে সারা এই লার্জ কর্পোরেট, আমি এখানে কোনো প্রতিবাদ বা প্রোটেস্ট করতে যাচ্ছি না, বাট ইটস দ্য গ্র্যান্ড সিস্টেম দ্যাট ইজ আনফর্চুনেটলি মেড বাই অল দিস বিগ কর্পোরেশনস। আমরা যদি আমাদেরকে প্রোটেক্ট করতে চাই, আমাদেরকে এটাও আসলে জানতে হবে যে দেখেন, আপনি যখন মোবাইলটা বের করে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো খুলতেছেন, ইভেন হোয়াটসঅ্যাপে এখন আছে যে 24 ঘন্টা পর পর হয় না, মানে যে স্ট্যাটাসগুলো বা স্টোরিজগুলো চলে আছে, এবং আমাদের অ্যাটেনশন স্প্যান আসলেই এখন ইঁদুরের মতো হয়ে গেছে। এবং যেটা শুরুতে বলছিলাম যে নভেলটি এক্সপোজার, এই যে টেবিলটা দেখছেন না, এরকম একটা টেবিলে আমরা টেস্টটা করতাম কি, এই যে দুটো দেখতেছেন, এইটার কালার একরকম, ওইটার কালার আরেক রকম, রাইট? ইঁদুর নিয়ে বলার কারণটা কি, যে ইঁদুরকে আমি যদি জেনেটিক্সের ভাষা বলি, ওয়াইল্ড টাইপ ইঁদুর আছে, আর একটা বলবো যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইঁদুর আছে, ঠিক আছে? বা আমি বলবো যে নক আউট, আমরা মানে যখন জিনকে বের করে দিই ওটাকে বলে নক আউট ইঁদুর, বা জিনকে যখন একটা জিন ঢুকাই ওটাকে বলে নক ইন ইঁদুর,
কারণ এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতেছি। সো আমরা নভেলটি এক্সপোজার একটা টেস্ট করতাম, যে ওয়াইল্ড টাইপ ইঁদুর দিতাম, সে করতো কি যে নতুনটার কাছে যে কিছুক্ষণ সময় কাটাতো, আবার নতুনটার কাছে সময় কাটাতো, তারপর তার বাসায় চলে যেত। দিস ওয়াজ দ্য কমন সাইকেল। এবং এটা করতে তার একটা টাইম লাগতো, ওই টাইমটা আমরা মেজার করতাম, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ডেটা উই কালেক্টেড। যখন আমরা ওই মোটিভেশন, অ্যাটেনশন স্প্যান, হ্যান ত্যান এগুলা ইঞ্জিনিয়ার করার চেষ্টা করতাম, আমরা করতাম না। মানে আমরা অ্যাকচুয়ালি আমার রিসার্চের ব্যাকগ্রাউন্ড ছিল জার্মান সেন্টার ফর নিউরো ডিজেনারেটিভ ডিজিজে। মানে আমি অ্যাকচুয়ালি কাজ করতাম যে বয়স হলে ডিমেনশিয়া কি হয়, আলজাইমার্স হলে কি হয়, পার্কিনসন্স হলে কি হয়। আমরা চাইতাম কি যে ইঁদুরের মধ্যে ওই ডিজিজগুলো ইন্ট্রোডিউস করতে, ইঁদুরের মধ্যে আলজাইমার্স বানাইতে, ইঁদুরের মধ্যে পার্কিনসন্স বানাইতে, উইচ ইজ ডিফিকাল্ট। তো বানাইতাম, আমাদের একটা যে এক্সপেরিমেন্ট করে বানায়, ওই ওয়াইল্ড টাইপকে দেখতাম যে ওর নভেল নতুন জিনিসের পিছনে হয়তো কত 10 সেকেন্ড দিচ্ছে, যেটা ওই যেটা ইঞ্জিনিয়ার করতাম ওরা দুইটাই করতো। মানে কিছু কিছু মডেল করতো যে অনেকক্ষণ বসে থাকতো, ওরা নড়তে পারতো না লিটারালি, মানে বিকজ ওর পার্টিকুলার জিন। কারণ আমাদের তো আসলে জিন প্রায় 40,000 50,000, মানে এখন একদম হার্ডকোর বায়োলজিতে চলে যেতে ইচ্ছা করতেছে, ট্রাস্ট মি। বাট আমাদের আর কি ওই জিনোমিক্সের ল্যাঙ্গুয়েজে যদি বলি যে 40,000 জিন আছে, 40 অ্যাকচুয়ালি কতগুলো আছে এখন স্টিল বিং ডিসকভার্ড, বাট হিউম্যানে আছে প্রায়, হিউম্যান এবং মাউসে কাইন্ড অফ সিমিলার। এই জন্যই কিন্তু আমরা জিনোমিক্সে মাউস ইউজ করি, কারণ এটা মানে সিমিলার নেম ইউজ করি। যে হিউম্যান আর মাউস মিলায় সব মিলায় 20,000 জিন আছে, 20,000 জিন আছে আর কি। ওটার মধ্যে আমরা খালি কি একটাকে ইঞ্জিনিয়ার করতাম, একটাকে করে ওই যে হয়তো নক ইন মাইস বানাতাম বা নক আউট মাইস বানাতাম, ওই টু মেক ইট আ ডিজিজ মডেল, যে আলজাইমার্স আর পার্কিনসন্স। তো এই করতে যে দেখতাম যে কোনো কোনো ইঁদুর এরকম বসে থাকতো, যাইতোই না, মানে ও এমন অ্যাটাচড হইতো যে মানে ওর এত ভাল লাগতো, মানে সে ছাড়তোই না, মানে অ্যাডিক্টেড টাইপের হয়ে যায়, অ্যাডিকশন চলে আসে। হ্যাঁ, এই যে অ্যাডিকশন ওয়ার্ডটা বলছি, এটা কিন্তু অনেক বড় একটা টার্ম, এটা কিন্তু এত ইজি না বললাম অ্যাডিকশন, বাট এটার পিছনে অনেক বায়োলজিক্যাল মেকানিজম আছে যেটা এখন বলতেছি না। বাট কিছু কিছু ইঁদুর আসতো, তারা যে মানে দিতই না, মানে তারা পালায় যেত, ওই যে ভয়ে চলে আসতো তাদের মধ্যে, মানে তার অ্যাটেনশন স্প্যানটা আরো কমে যেত, মানে 5 সেকেন্ড থেকে 1 সেকেন্ড হয়ে যেত। তারা ওই নর্মাল ইঁদুর ধরেন 10 সেকেন্ড করে 20 সেকেন্ড কাটে ঘরে ফিরতো, তারা করতে হতো 1 সেকেন্ড করে চলে আসতো। আমাদের ডেটা ছিল, মানে মেজারমেন্টের ডেটা ছিল ওইটাই। তো মানুষের এটা হয়েছে, মানুষকে তো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে আমি যদি পারতাম প্রত্যেকটাকে ধইরা মানে একটা ব্রেন একটা ইনজেকশন দিয়ে ঠিক করে ফেলতে পারতাম, বাট এটা তো সম্ভব না, রাইট? এটার জন্য কি করতে হবে? ডিভাইস ইনজেকশন না দিয়ে আমরা কিভাবে করতে পারি? কারণ ট্রাস্ট মি, মানে এটা তো পসিবল না। আপনি ওয়ার্ল্ডের বা বাংলাদেশ যদি বাংলাদেশের 19 কোটি মানুষ, রাইট, 18 কোটি, সবাইকে তো ব্রেন ইনজেকশন দিতে পারবেন না। আমাদেরকে ডিভাইস ইউজ একটু কমাতে হবে। ডিজিটাল ইউজ ডিভাইসগুলা কি? মোবাইল ইজ দ্য প্রাইমারি ডিভাইস ইন বাংলাদেশ, যেটা কিনা আমি অবাক হয়ে যাচ্ছি। জার্মানিতে আমি 10 বছর আছি, মানে 10 বছর থাকার পর আমি যেটা দেখছি, জার্মান পিপল মোবাইল ইউজই করে, এখনো বাটন ফোন চালায় জার্মানিতে, বাটন ফোন এখন, মানে ভালো ভালো মানুষ, ঠিক আছে, তারা মানে স্ক্রিন, মানে আমার বস, আমি বসের কথা জাস্ট অ্যানেকডোট হিসেবে শেয়ার করতেছি, যে আমার বস ফোন ইউজ করে কিসের জন্য? আমার বস জার্মান আর কি, মানে অ্যালেক্স, ওর নাম আর কি অ্যালেক্স। তো ও আসলে মানে ও অ্যাকচুয়ালি আমার থেকে 10 বছরের বড়, ম্যাক্সিমাম খুব একটা এজ না, এবং ও একটা মানে ক্লাইম্বার। ও কিন্তু মানে ওর এইরকম বডি, এবং হলো মানে ক্লাইম্বিং একটা স্পোর্টস আছে, এটা আমি শিখছি ওর কাছ থেকে, যে ক্লাইম্বিং করে করে একটা মানে স্পোর্ট হতে পারে। ও আর কি মাউন্টেন ক্লাইম্বার, ও হলো অস্ট্রিয়াতে, জার্মানিতে, সুইজারল্যান্ডে সব জায়গায় ক্লাইম্বিং করে বেড়ায়। তো ওকে দেখছি যে ওর ফোন ইউজটা কীরকম। হি জাস্ট ইউজ দ্য ফোন টু কল হিজ ফ্যামিলি অ্যান্ড হোয়াটসঅ্যাপ প্রবাবলি উইথ দ্য, মানে আমাদের যে এমপ্লয়ি আছে, মানে আমাদের সাথে কমেন্ট করে, দ্যাটস ইট। ওর কোনো ফেসবুক নাই, ওর কোনো মানে টুইটার নাই, ওর মানে ফেসবুক নাই, মানে জার্মানিতে অ্যাকচুয়ালি ফেসবুক ইউজার নাই, কেউ ইউজ করে না ফেসবুক। বাট ও ইউজ করে লিঙ্কডইন, হালকা ইউজ করে, আর হোয়াটসঅ্যাপ ইউজ করে। আর কোনো অ্যাপ বলতে কি ব্যাংকিং অ্যাপ কিছু আছে, মানে আমি বলছি কি ধারণা করতেছি যে ও কি করতে পারে, কারণ জার্মান কালচারটা এরকম, যে জার্মানিতে ওর মানুষজন একটা ফোন কিনলে মানে হাইয়েস্ট হয়তো পড়াশোনার অ্যাপ ইউজ করবে। মানে পড়াশোনার অ্যাপ বলতে কি, যে ধরেন যে আমি যেরকম নিজে ইউজ করতাম, আমি যখন পিএইচডি করতাম একটা ক্যালকুলেটর ইউজ করতাম, যে মোলারিটি ক্যালকুলেটর, তাই না? কেমিস্ট্রিতে আছে না, যে আমি তো ধরেন মিলিমোলার, মাইক্রোমোলার বানাবো, অথবা ধরেন একটা কেমিক্যাল নিয়ে ওটা গুঁড়া আছে, ওটার মলিকুলার ওয়েট তো মুখস্থ রাখা পসিবল না, এবং ধরেন একটা কেমিক্যালের মলিকুলার
ক্যালকুলেট করে বের করে, তো আমরা কেমিস্ট্রিতে শিখছি যে হাতে করতে হয়। হ্যাঁ, বাট আমি যখন পিএইচডি পোস্টডক করতেছি বা মাস্টার্স করতেছি থিসিসে, এত সময় নেই তো, কে পর্যায় সারণী দেখে ম্যানুয়ালি ক্যালকুলেট তাও আবার এটা বারবার করতে হবে, বারবার করতে হবে, মানে ডেইলি ইউজ করা লাগে। সো ফর দ্যাট উই ইউজড ক্যালকুলেটর, মানে সিগমা নামে একটা বায়োটেক কোম্পানি আছে, সিগমা অলরিচ, জার্মান কোম্পানি। ওরা সারা ওয়ার্ল্ডের কেমিক্যাল সাপ্লাই দেয়, সারা ওয়ার্ল্ডের। ওরা একটা এরকম, তারপর আছে কি প্রোমেগা আছে, মানে কিছু কোম্পানি আছে যারা অ্যাকচুয়ালি জার্মান বেসড এবং সারা ওয়ার্ল্ডকে সাপোর্ট দেয়। ওরা কিছু ক্যালকুলেটর বানায় রাখছে অ্যাপ, ওইগুলো ইউজ করতাম। যেমন যে ওই ক্যালকুলেটর দিয়ে কুইকলি আমি জাস্ট আচ্ছা এত মাইক্রোগ্রাম নিলে এত মিলিমোলার হবে, ওইটা কুইকলি বানায়, দেন আই ইউজ দ্যাট, ঠিক আছে। অথবা যদি জিনোমিক্সে বলি যে একটা প্রাইমার, মানে আচ্ছা পিসিআর টিসিআর চলে যাবো, মানে ওটা একটু ডিপ হয়ে যাবে, বাট এই যে বিভিন্ন মানে এডুকেশনাল অ্যাপগুলো ইউজ করা হয়, ফাইন্যান্সের অ্যাপগুলো ইউজ করে, ব্যাংকিং অ্যাপগুলো যেটা বাংলাদেশে এখন আছে, বিকাশ টিকাশ আছে, বা ব্যাংক এশিয়া, বা মানে ব্যাংকের অ্যাপগুলো আছে। আর কমিউনিকেশনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, জার্মান পিপল লাভস হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। আর কিছু না, ওদের ফোন ক্লিন থাকে, একদম ক্লিন। কথা থেকে একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে যে মানে দ্য ডিভাইস ইটসেলফ, এইটার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে ডিভাইসটাকে আসলে আমরা কিভাবে ইউজ করছি, এবং ফোকাস সরে যাওয়ার পিছনে অন্যতম একটা বড় কারণ হচ্ছে যে আমরা আমাদের নেসেসারি ডোপামিন হিট এবং এন্টারটেইনমেন্টের প্রাইমারি সোর্স বানিয়ে ফেলতেছি আমাদের ফোনটাকে। সো এই জন্য আমাদের অ্যাটেনশন বারে হচ্ছে চলে যাচ্ছে, ফোকাস চলে যাচ্ছে। তো এই ফোকাসটা কি আসলে ট্রেন করার কোনো উপায় আছে? আছে। কিভাবে? আবারও এক্সারসাইজে চলে যেতে হবে, বাট ইটস অল অ্যাবাউট হাউ ইউ ব্রিথ। ইটস অল অ্যাবাউট হাউ ইউ ব্রিথ। আমি এটা রিসেন্টলি বলবো না, 1 বছর 2 বছর আগে যে MIT টেক রিভিউ বা হার্ভার্ড টেক রিভিউ, মানে ওদের একটা মানে নিউজলেটার পাবলিকেশন করে ওরা, হ্যাঁ, HBR, হার্ভার্ড বিজনেস রিভিউ অর সামথিং, হ্যাঁ হার্ভার্ড বিজনেস রিভিউ, রাইট, HBR আছে, তারপরে MIT করে একটা MIT টেকনোলজি রিভিউ। তো মানে আমি যেহেতু নিউরো সায়েন্স পড়ি, মানে পড়তেছিলাম অ্যাকচুয়ালি তখনও, মানে তখন আমি জবে ঢুকি নাই। তো ইট ওয়াজ দ্য সেম কোয়েশ্চেন আই হ্যাড, যে আচ্ছা মানে কারণ এটা একটা বেসিক প্রবলেম, এটা আমারও হয়, এটা সবার হয়, যে ফোকাস ধরে রাখবো কেমনে। এবং যে কোনো সিচুয়েশন, এই যে আমি একটা দম নিলাম না, এই যে এখন দম নিচ্ছি, আই মিন ইটস অল অ্যাবাউট হাউ ইউ ব্রিথ। কারণ মানে দেখেন, কোনো একটা মিটিংয়ে যাওয়ার আগে বা কোনো একটা স্পিচে দেওয়ার আগে অনেক মানে এই যে বিজনেস যারা, মানে ওই আমি ওয়েস্টার্ন ফিল্ডের বলতেছি, যারা হলো বিজনেস ট্রেনার বা এই যে যারা সিইওদের ট্রেনিং দেয়, এরকম কিন্তু আছে যে যারা সিইওদের নিয়ে কাজ করে, ওয়ার্ল্ডের যারা সিইও, টপ লেভেল সিইও, জাস্ট ওরাই হলো ওদের ক্লায়েন্ট। তো এই মানুষগুলোর আমি নাম মনে করতে পারছি না, একটা ইউটিউবের ভিডিও, আমি ইউটিউব প্রচুর দেখি, ঠিক আছে। ইউটিউবে একটা ভিডিও আমি দেখছিলাম বেশ আগের, মানে ওইখানে এই টিপসটা আমি পাইছিলাম যে আপনি যদি ফোকাস ধরে রাখতে চান, কখন? নর্মাল সময়, অ্যাবনর্মাল সময়। অ্যাবনর্মাল মানে কি? যে স্ট্রেসফুল সিচুয়েশন, ইট ক্যান বি। কারণ আমি যে আপনার সাথে টক দিতে আসি, ইটস অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ইটস ফার্স্ট পডকাস্ট আমি করতেছি, বাট এটা হতে পারে একটা চাকরি ইন্টারভিউর আগে, এটা হতে পারে একটা স্কুলের পরীক্ষার আগে, এটা হতে পারে ধরেন আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনার মানে নতুন যার সাথে বসবেন তার সাথে কথা বলেন, এনি সিচুয়েশনে তো আপনার নার্ভাস লাগে না? ফোকাস আর নার্ভাসনেস কিন্তু কানেক্টেড। ফোকাসকে ডিস্ট্র্যাক্ট করতেছে নার্ভাসনেস, এটা ওয়ান অফ দ্য পার্ট। আরেকটা পার্ট হলো এই যে মানে অ্যাপ, আপনি যেটা বলেন অ্যাপ ইউজ করা, মানে আমাদের তো যখন অনেক চয়েস থাকে, সেটাও কিন্তু আরেকটা ফ্যাক্টর, ঠিক আছে। যে মোবাইলের মধ্যে 100টা অ্যাপ আছে, 200টা অ্যাপ আছে, অনেক ফাংশন, আমরা খালি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি। দুইটা কিন্তু সিমিলার কাইন্ড অফ, মানে সিমিলার সিচুয়েশন। এখন মানে যেটা বললাম যে নর্মাল ফোকাস আর অ্যাবনর্মাল ফোকাস, এখন দুইটার একটাই সলিউশন। আমি যেটা আমার রিসার্চে দেখছি, আমি বলবো না যে এটা পাবলিশ, কারণ আমরা যখন সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমরা উই হ্যাভ টু স্পিক ওয়েন ইটস পাবলিশড। পাবলিকেশন ছাড়া, মানে আমি যদি বায়োলজিক্যাল রিসার্চের কথা বলি, আমি গত 14 বছর ধরে এই ফিল্ডে, 14 বছর বলতে কি 2010 সাল যখন ঢাকা ইউনিভার্সিটি ঢুকছি, তখন থেকে তো আমার ফার্স্ট সায়েন্টিফিক পাবলিকেশন হয় যখন আমি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে থাকি, মানে ইউনিভার্সিটি থাকতে। তো এই ব্যাপারটা কিন্তু খুব রিগোরাস না, যে আপনি যেটা ক্লেম করতেছেন ইট হ্যাজ টু বি সায়েন্টিফিকলি পাবলিশড অ্যান্ড রিভিউড, পিয়ার রিভিউড। এক্স্যাক্টলি। এটা হয়তো বা পিয়ার রিভিউতে কেবল আসা শুরু করবে বা করতেছে, বা মেবি চলে আসছে, আই এম নট আপডেটেড অন দ্যাট রিসার্চ। আপনাকে ব্রিথ করতে হবে প্রপারলি, ব্রিথ, এবং মানে আমাদের নাক দিয়ে ব্রিথ করতে হবে। এন্ড কিভাবে ব্রিথ করতে হবে, এই যে উইম হফ একটা লোক আছে, রাইট, সেটা ওয়ান অফ অ্যানাদার কনটেক্সটে বলতেছি, যে উইম হফ ব্রিদিং টেকনিক আছে প্রচুর। কারণ কি, সে অ্যাপ পাওয়া যায়, এটা অ্যাপ পাই যে, বাট অ্যাপ ইউজ করা যাবে না, ডোন্ট ইউজ দ্য অ্যাপ। এটা আমি নিজে আমি যদি বলি যে এটা সিক্রেট থেকে, যে ফোকাস, মানে
টু বি অনেস্ট নট অনলি ফর ডেইলি লাইফ, আমরা যখন একটা কাজ করতে বসি অফিসে যদি বলি, আমি নিজের প্র্যাকটিস এটা করি কিনা জানি না, মানে আমি করি না, টু বি অনেস্ট আমি করি না। আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে কি কেউ এমন করে কি ব্রিদিং করে তারপরে ফোকাসড হয়ে যেতে পারবে না তো, তাই না? ডেইলি লাইফ 5 দিন, সপ্তাহে 5 দিন বা 6 দিন। কিন্তু যারা টপ লেভেল সিইও আছে তাদেরকে কিন্তু 24 ঘন্টা ফোকাস থাকতে হয়, নাহলে তাদের কোম্পানি চলবে। এবং এই ট্রেনারগুলো বাইর করছে এইগুলা কিন্তু, যেটা বললাম যে পিয়ার রিভিউ করতে গেলে আমাদের স্যাম্পল লাগবে। সারা ওয়ার্ল্ডের আপনি কয়টা সিইওকে এক করে একটা মেডিকেল সেন্টারে নিয়ে ওদের এমআরআই করে এই টেস্টটা করতে পারে, পসিবল না এটা। ইটস লাইক মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ওনারা শেয়ার করছে যে ইফ ইউ ব্রিথ প্রপারলি দ্যাট হেল্পস, মানে ইন এভরি কেস ব্রিথ করতে হবে কি, আপনাকে ফোকাসড ব্রিথ করতে হবে, সব বাদ দিতে হবে, ফোন বন্ধ করতে হবে, ল্যাপটপ বন্ধ করতে হবে, করে 5টা মিনিট আপনি চুপচাপ বসে এই যে ধরে আটকায় রেখে তারপর ইয়া করবেন। এবং এটা কিন্তু আমার এই যে স্ট্যানফোর্ডে একজন আছে অ্যান্ড্রু হিউবারম্যান, রাইট? অ্যান্ড্রু হিউবারম্যানেরও একটা প্রায় 2 ঘন্টা একটা হিউজ পডকাস্ট আছে, ওটা আমি দেখিও না, কারণ আমি মনে হয় মানে 100 আওয়ারের উপরে হচ্ছে দেখছেন ওনার অ্যান্ড্রু হিউবারম্যান। আমি উনারটা দেখি না একটা কারণ আছে, মানে সময়টা বের করাটা টাফ। মানে উনার পডকাস্টগুলো এত ডিপ হয়, 3 ঘন্টার উপরে হয়। সো মানে মোস্টলি আমি শুনেছি কমিউটের সময়। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন আমি যেহেতু জার্মানিতে থাকছি, আমার কমিউট গুলা খুবই শর্ট থাকতো। আমার বাসা থেকে আমার ল্যাব ছিল 10 মিনিটের সাইকেল। বাংলাদেশে আমরা একটু লাকি আর কি। এক্স্যাক্টলি। বাট জার্মানিতে আমি ছোট শহরে পড়ছি, বাট এখন হামবুর্গে থেকে হচ্ছে বড় শহর, বাট কমিউটিং ইট টেক্স 20 মিনিটস বা 30 মিনিটস। সো এই 30 মিনিটসে অ্যান্ড্রু হিউবারম্যান একটা পডকাস্ট শোনা ইম্পসিবল। তো এটা এখন হচ্ছে সুপার কাট করে বড় বড় পডকাস্ট গুলো থেকে। কিন্তু এই যে এত সুপার কাট করলেও মানে ওই টাইমটা তো বের করতে হবে যে আমি বলি কেন উনারটা আমি দেখি, আই লাভ হিম, আই লাভ অ্যান্ড্রু হিউবারম্যান বিকজ হোয়াট হি ইজ ডুইং ফর দ্য হোল ওয়ার্ল্ড, মানে জেনারেল কমিউনিটির জন্য যারা নিউরোসায়েন্টিস্ট না, বাট কারণ উনি একজন নিউরোসায়েন্টিস্ট না, উনি যা পড়ে নিউরোসায়েন্টিস্ট হয়ে এখন স্ট্যানফোর্ডের প্রফেসর হয়েছে, ওই সেম সিলেবাস আমরাও পড়ছি। মানে উনি যা বলতেছে ওই কথাগুলো কিন্তু মানে রিপিট কথা আমার জন্য কাইন্ড অফ, যে উনি যা বলে মানে, বাট হি ইজ এন অ্যামেজিং গাই। মানে ওনাকে দেখা হচ্ছে, আমি জাস্ট বলতেছি যে যদি পসিবল হয় ওনার কথা, মানে ওনার ভিডিওগুলো বাংলা ট্রান্সলেট করে হলেও দেশে চালানো উচিত। মানে আমাদের অডিয়েন্স তো তার কাছ থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু নিতে পারবে আশা করি। এক্স্যাক্টলি, আমরা রেকমেন্ড করতে পারি, ইজ হাইলি রেকমেন্ড যে অ্যান্ড্রু হিউবারম্যানের 3 ঘন্টা পডকাস্ট দেখা উচিত। এখন উনি যেটা মানে বলেন, বা মানে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে টপিকটা ফোকাস মোটিভেশন, হ্যাঁ, উনার কিন্তু ফোকাস থাকে, এটা ফোকাস মোটিভেশন। তো ব্যাপারটা হচ্ছে যে ব্রিথ, আমি বলতেছি যে ব্রিদিং, যে কেন ব্রিদিং করতে গেলে কয়েকটা লাভ। আমি এটা পার্সোনাল স্টোরি বলবো, কারণ আমি আমার জব ইন্টারভিউ আমি জার্মানিতে যেটা পাইছি, এটা আমার ফার্স্ট জব অ্যাকচুয়ালি। মানে আমি পিএইচডি কিন্তু কোনো জব না, পিএইচডি ইটস আ ডিগ্রি। তো আমি ব্যাচেলর করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, মাস্টার্স পিএইচডি, মানে মাস্টার্সটা আমি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাইছিলাম, তো আমার ফ্রান্সে থাকা লাগছিল। তো সে পিএইচডি শেষ করে আমি যখন জবে ইন্টারভিউ দিচ্ছিলাম, ইট ওয়াজ ভেরি স্ট্রেসফুল মোমেন্ট ফর মি, কারণ মানে এটা কিনা পিএইচডি না, সারা ওয়ার্ল্ডের একাডেমিক প্রবলেম, মানে একাডেমিয়ার প্রবলেম, যে পিএইচডি মানুষজন মনে করে ওভার কোয়ালিফাইড। আরে ও তো পিএইচডি করছে, ওরে আমি জবে নিয়ে কি করবো? মানে এটা হয় কি টেক ফিল্ড বা সফটওয়্যার ফিল্ডে বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তো পিএইচডি করা লাগে না, তো মানে মাস্টার্স ইজ মোর দেন এনাফ। বাট বায়োলজিক্যাল সায়েন্সে মানে জার্মানিতে বিশেষ করে, বা জার্মানি না সারা ওয়ার্ল্ডে ফার্মা বা বায়োটেক কোম্পানি যারা R&D করে, পিএইচডি ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। মানে পিএইচডি করার পরে ওরা আপনাকে টপ ম্যানেজমেন্ট লেভেল বা একটু ম্যানেজারিয়াল পজিশনে আপনাকে অ্যালাউ করবে ঢুকার জন্য। কারণ মানে আমি এখন যে জবটা করতেছি, আমার আন্ডারে প্রায় 3 জন কাজ করতেছে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। মানে আমি অ্যাসিস্ট্যান্ট বলে আমি কলিগ আর কি, আমাদের কলিগ তো খুবই ভালো। ইন্ডিয়ান আছে 2 জন, ব্রাজিলিয়ান আছে 1 জন, বাট আমাদের হোল টিমটা ইজ ভেরি মাল্টি কালচারাল, মানে ম্যাক্সিমাম জার্মান প্লাস আমরা যারা নন জার্মান আছি, মানে মিক্স আপ হয়ে গেছে, আমাদের বিজনেস ল্যাঙ্গুয়েজ ইংলিশে। তো এই ফোকাস আর অ্যাটেনশনের যে ব্যাপারটা বলতেছিলাম, যে এখানে মানে আমি যে জবটা পাইছি এভোটেকের জবটা, এটা ইন্টারভিউ স্টোরিটা যদি বলি, মানে আমি ইন্টারভিউ এভোটেকের আগে দিছিলাম 2টো, মানে জার্মানিতে টপ ফার্মাগুলোতে, ওইটাতে আলহামদুলিল্লাহ হয় নাই, মানে উইচ ইজ ভেরি গুড। বাট এই এভোটেকের জবটা যেদিন পাইছি ওই দিন আমি অ্যাকচুয়ালি 2টা জব পাই, মানে এভোটেক প্লাস আরেকটা কোম্পানি, তো 2টা জব একসাথে আলহামদুলিল্লাহ দিছিলাম। আই এম ভেরি থ্যাঙ্কফুল। বাট মানে প্রত্যেকটা ইয়ার আগে ইন্টারভিউগুলো 30 মিনিটের করে হয় বা 60 মিনিটের করে হয়। আই হ্যাভ টু বি ভেরি লেজার ফোকাসড, যে ওনারা কি কোয়েশ্চেন করতেছে
আমি অ্যান্সার দেবো, মানে ওই টাইমটা হলো মেক অর ব্রেক টাইম, রাইট? মানে আমাকে ফোকাসটা, আমার লাইফের বেস্ট ফোকাস কিন্তু ওইখানে করতেই হবে, নাহলে আমি জব পাবো না, রাইট? এবং সেম সিচুয়েশন বাংলাদেশে হয়। যারা বাংলাদেশে যারা আমরা মানে সম্মানিত যারা শিক্ষার্থীরা আছেন, তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হয়, রাইট? বার্ষিক পরীক্ষা, সমবার্ষিক কি কি জানি আছে, আমি ভুলে গেছি কেন, ইংলিশ মিডিয়ামগুলো তো পরীক্ষা আছে। তো মানে আমি যেটা করছি জব অ্যাপ্লিকেশন আগে, সেম জিনিসটা ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর আপ টু K-12 যারা আছেন। আমি যেটা করছি যে আই ব্রিথ আ লট, লাইক আধা ঘন্টা আমি উইম হফ ব্রিদিং করছিলাম, এবং আমি উইম হফ ব্রিদিং করলে, আপনি ট্রাই করছেন কখনো এটা? করলে কি হয় মনে আছে যে হাই হয়ে যায়, রাইট? মানে ইটস লিটারালি আমি না মানে মনে করতেছিলাম যে আমি একেবারে হচ্ছে মানে বিপি মেশিন আর হচ্ছে অক্সিমিটার নিয়ে। আচ্ছা, আপনি অনেক মানে একদম প্রপারলি করছেন আর কি। আমি যেটা করছি, ইটস ভেরি ইজি টেকনিক। এটা জাস্ট আমি শুয়ে বা বসেও করা যায় এনি টাইম। আপনি জাস্ট মানে ইউ হ্যাভ টু ব্রিথ ফর 5 minutes, মানে এটা অ্যাকচুয়ালি আমি যেটা করছিলাম, এগেন আই ওয়াজ ইউজিং ইউটিউবে উইম হফ ব্রিদিং 5 minutes লেখা সার্চ করছি, আসছে, আই জাস্ট ফলোড ইট। মানে ওই ফলো করে আমি মানে বডি একদম হাইপার অক্সিজেনেটেড হয়ে যায়। এন্ড হাই অক্সিজেন যখন এত ঢুকে, অক্সিজেন কি বলেন তো আমাদের শরীরের? অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো? অক্সিজেন ছাড়া বাঁচবো না। এবং ফোকাস, মোটিভেশন, অ্যাটেনশন, দিস আর মানে উই আর কলিং দেম আ টার্ম, না মানে এটা একটা টার্মিনাল, বাট ইটস আ বায়োলজিক্যাল মেকানিজম। এভাবে কিন্তু আমরা চিন্তা করি না। করছেন কখনো? না। এই যে ফোকাসে যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমার ব্রেইনের এটাকে বলে ব্রোকাস এরিয়া 41, মানে ব্রেইনের মধ্যে একটা পার্ট আছে এক্স্যাক্টলি জাস্ট এই সাইডে, ল্যাঙ্গুয়েজ পার্ট। এইটা এখন খুব কাজ করতেছে, আমি বলতেছি কারণ মানে এটা একটা দর্শকদের জন্য ইন্টারেস্টিং। আপনারা সার্চ করবেন গুগলে ব্রোকাস এরিয়া। হ্যাঁ, মানে ব্রোকা নামে একজন সায়েন্টিস্ট, যিনি কিনা এটা বাইর করছিলেন যে ব্রেনকে অ্যাকচুয়ালি অনেক পার্ট করা যায়, মানে 40-50-60টা সেকশন, রিজিয়ন্সে ভাগ করা যায়। তো 41 নম্বর সেকশন, ওইটাকে ওই মানুষটা বের করছিলেন যে ল্যাঙ্গুয়েজের সময় খুব কাজ করে। তো এই যে ফোকাস, অ্যাটেনশন, এটা কিন্তু মানে ব্রেইনের কাজ, হোল ব্রেইনের কাজ। মানে বললাম যে ব্রেইন ইজ দ্য মোস্ট ওয়েল ডিজাইন সার্কিট ইন দ্য ওয়ার্ল্ড। মানে পুরো ব্রেইনটা লাগে ফোকাস করতে। হ্যাঁ, তো ইটস আ বায়োলজিক্যাল মেকানিজম। এখানে ব্রিদিং একটা হচ্ছে বড় রোল প্লে করে, কারণ অক্সিজেন। ওকে, ওয়ান অফ দ্য কারণস। মানে অফকোর্স মানে এটা আরেকটা কারণ হতে পারে যে ব্রেক নিচ্ছি আমরা। ব্রেকটা ইজ অলসো ইম্পর্টেন্ট। যে আমি বলবো, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, এটা আমি নিজে এখনো প্র্যাকটিস করা শুরু করতে পারি না, বিকজ আই এম অলসো অ্যাডিক্টেড টু ফোন। আপনার পারলে সপ্তাহে একদিন তো পসিবল না, মানে এক বেলা ফোন ছাড়া থাকেন, জাস্ট ফোনটা শাট ডাউন করবেন। আমি আজকে সকালে এটা ট্রাই করছি। আমি আধা ঘন্টা আমি আমার বাসা থেকে রমনা পার্কে হাঁটতে গেছি, আমি ফোনটা বাসায় রেখে আমি সকালে ফজর নামাজ পড়ছি এই যে এখানে আসার আগে, বা আমি জাস্ট মানি ব্যাগ নিয়ে বেরোইছি। তো মানে এটা তো কেমন না যে এক পকেটে ফোন, এক পকেটে মানি ব্যাগ। আমি যখন বেরোইছি আমার কাছে কি জেনে নাই, ঠিক আছে, বাট আই পুশড ইট থ্রু যে না, আই হ্যাভ টু বি উইদাউট আ টেকনোলজি। আই হ্যাভ টু বি উইদাউট আ টেকনোলজি বিকজ আজ থেকে জাস্ট 100 বছর আগে এত কিছু ছিল, গুগল ম্যাপ ছিল। মানুষজন কিভাবে বাংলাদেশ থেকে মক্কায়, আমি যদি ওই উদাহরণটা দিই, মক্কায় হজ করতে যেতেন পদব্রজে, কাফেলা নিয়ে যেত। বা ফর এক্সাম্পল আমি ইমিগ্রেশন যদি চিন্তা করি, জার্মানি থেকে এই যে আমেরিকাতে যে সিভিলাইজেশন গেছে না, যে রেড ইন্ডিয়ান ছিল, তারপর কিভাবে গেছে, তাই না? মানে ব্রেমেন, আমি যে শহরে হামবুর্গ, অ্যাকচুয়ালি ওটাকে আমি মজা করে বলি যে এটা হলো হামবুর্গের জার্মানি চিটাগাং। কারণ আমি জানি আপনার দেশের বাড়ি কোথায়? চিটাগাঙে? খুব কাছে, নারায়ণগঞ্জ। আচ্ছা, আমি হামবুর্গে থাকি, কারণ ওইটা হলো একটা পোর্ট সিটি। ওখানে বড় বড় শিপ আসা যাওয়া করতেছে, ক্রুজ শিপ আসা যাওয়া করতেছে। তো আজ থেকে প্রায় 300-400 বছর আগে আমার হামবুর্গের খুব কাছে একটা শহর ব্রেমেন, BREMEN, ব্রেমেনের পোর্ট থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ, কোনো গুগল ম্যাপস ছাড়া, কোনো মোবাইল ছাড়া, কোনো ল্যাপটপ তো দূর কি কথা, মানে ওটা তো না, মানে ইলেকট্রিসিটি তো ছিল না তখন, যা স্কুপির বাতি, রাইট? এই করে করে তারা জার্মানি বলেন, বিভিন্ন পর্তুগাল, ইউরোপের বিভিন্ন পার্ট থেকে ভাসতে 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 তারা কোথায় যে পৌঁছাইছে? আমেরিকা। সেই আমেরিকা এখন কি করতেছে আজকে দেখেন, রাইট? সো টেকনোলজি লাগে, আবার টেকনোলজি লাগেও না। তো আমাদেরকে শিখতে হবে যে কখন টেকনোলজি ইউজ করতে হবে, কখন ইউজ করতে হবে না। দেন উই ক্যান কন্ট্রোল আওয়ার ফোকাস, লজিক্যাল মেকানিজম অফ ফোকাস। তার মানে কি, যে ডিভাইস ইউজটা we have to মানে কন্ট্রোল ইট।
ডিভাইস আমরা যে 24টা ঘন্টা মানে মোবাইল ফোনে, অফকোর্স আমি বলবো না, কারণ আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে উদ্ভাস, তারপর উন্মেষ এবং উত্তরণ এরা এবং যত রকম এড টেকনোলজিগুলো আছে তারা অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল টেকনোলজিগুলো আনতেছে। বাট যেসব টেকনোলজিগুলো বা যেসব প্রোডাক্টগুলো বেনিফিশিয়াল না, যেমন ফেসবুক, আমি কিন্তু ফেসবুক খুব কম চালাই, খুবই কম চালাই। মানে আমি ফেসবুকে ধরেন দুই বছর আমি ইউজই করতাম না, কিন্তু আবার 2 বছর ইউজ করতাম। এটা একটা খুব মজার কাহিনী আছে, আমি যদি জাস্ট 2 মিনিট দেন আমি বলতে পারি। আমার পা 2020 সালে করোনার জাস্ট ওই যে বললাম না যে আমার পিএইচডি লাস্টের দিকে, তখন আমি দৌড়ানো শুরু করছিলাম কেবল। আমি জাস্ট দৌড়ানো শুরু করছিলাম, তখন হলো জুলাই মাসের 31 তারিখ, তখন হলো কোরবানির ঈদ ছিল ওয়ার্ল্ডে আর কি। তো জুলাই মাসের 31 তারিখ করোনার কোরবানির ঈদ, লেটস কল ইট দ্যাট ওয়ে, করোনার কোরবানি ঈদ। কোরবানি ঈদের দিন ফুটবল খেলতেছিলাম আমরা, ঠিক আছে, মানে একটা জাস্ট মাঠের মধ্যে 10-12 জন বাংলাদেশি মিলে। আমি পা ভেঙে ফেলি ঈদের দিন বিকালবেলা। হ্যাঁ, মানে আমরা পাঞ্জাবি পরে দৌড়াদৌড়ি করতেছি, এই যে এরকম একটা, এটা না মানে অন্য একটা পাঞ্জাবি পরে, জুতা ছিল, মানে ঘাসের মধ্যে দৌড়াদৌড়ি করতেছিলাম, আমরা জাস্ট ফুটবল নিয়ে জাস্ট পাস খেলতেছিলাম। আমার পা ভেঙে যায়। আমার পায়ে কিন্তু এখনো ওই স্ক্রুগুলো লাগানো আছে। আমার ওই অ্যাকচুয়ালি ডাক্তার বা মেডিকেল সায়েন্সে যারা আছেন তারা বুঝবেন যে পায়ের, আমি যদি ডান পা বলি, ডান পায়ের এটা হলো 5th মেটাটার্সাল, মানে এই যে মেটাটার্সাল হাড্ডিটা। তো 5th মেটাটার্সালে অ্যাকচুয়ালি জোনস ফ্র্যাকচার, এটা একটা ফ্র্যাকচার নামও আছে, জোনস ফ্র্যাকচার। এটা অ্যাকচুয়ালি স্পোর্টস ইনজুরি মোস্টলি আর কি, ডাক্তাররা বলছে ওইটা হয়। আমি 8-9 মাস হাঁটতে পারি না। I was actually completely with a crutches, এবং আমি মানে I was completely kind of like alone না, মানে আমার ওই 9টা মাস it was the most challenging time of my life, কারণ আমার পিএইচডি থিসিস সাবমিট করতে হবে। আমার মানে সব এক্সপেরিমেন্ট শেষ, আমার প্রফেসর পুশ করতেছে যে when you are gonna submit your thesis, না মানে 4 বছর হয়ে গেছে, কারণ ফান্ডিংও শেষ, কারণ পিএইচডি করতে আমরা যারা বাইরে যাই আমাদের কিন্তু লিমিটেড ফান্ড সবার, মানে 4 বছর একটা কন্ট্রাক্ট থাকে। তো এইটার একটা প্রেশার ছিল। তারপরে আমার পেপার লিখতেছিলাম, আমি সায়েন্টিফিক পেপার কয়েকটা মানে অন পাইপলাইনে আছে। আবার আমি যখন পাটা ভাঙি তখন জুলাই মাসে 31 তারিখ। আমি আচ্ছা ঠিক আছে ফাইন, ভাঙছে, সো হোয়াট। এক্সরে করে দেখা যায় একদম ভেঙে 2 টুকরা হয়ে গেছে। 2 সপ্তাহ আমি বলছি না, আমি এখন অপারেশন করবো না। মানে জার্মানিতে আবার একটা ভালো জিনিস কি, হেলথ কেয়ার সিস্টেম ইজ অ্যামেজিং। মানে আমার পকেটে, আমি এখনো ঘুরতেছি, একটা হেলথ ইন্স্যুরেন্স কার্ড আছে, ওইটা দিয়েই আমি জাস্ট, ওরা এমার্জেন্সি লোকজন এসে আমাকে নিয়ে কার্ডটা নিয়ে বাকি সব আমার চিন্তাও করা লাগে না আর কি। এবং করোনার মধ্যে দে অপারেটেড ইন অগাস্টে অপারেশন করে। সিম্পলি কি হয়েছে, মানে আমি তখন আমার পা, মানে আমি অগাস্টের 24 তারিখ, মানে আমি ফাইনালি আমি হসপিটাল থেকে বাসায় আসি, মানে জুলাই মানে 2 সপ্তাহ পরে আর কি আমি হসপিটাল ছিলাম, বাসা ছিলাম। অগাস্টে শেষ হলো, আমি তখন হাঁটতে পারি না, আমার 2টো ক্রাচ। আমি যে মানুষ দৌড়ায় বেড়াচ্ছি না, যে পারতেছি না। তো এইভাবে করতে করতে আলটিমেটলি মানে it took me 8-9 months to gain my strength back, না। তো আলটিমেটলি যেটা হয়েছে যে ওইটা করার পরে আমি দৌড়ানো শুরু করি, না মানে আমি দৌড়ানো শুরু কিভাবে যে আমি, মানে আমার মনে হয় যে না, আমি কেন মানে একটা মানুষ হিসেবে থাকবো, মানে একটা প্রতিবন্ধী হিসেবে থাকবো, কারণ আমার পায়ে তখনও এই মানে আমার এই ডান পায়ে এখনো কিন্তু ওই স্ক্রুগুলো আছে। মানে আমি, ডাক্তার বলছে যে বের করে ফেলতে, বাট আমি বের করি না। বলছে, আমি জিজ্ঞেস করছি আচ্ছা আমি কি বের না করলে সমস্যা আছে, না তুমি এটা টাইটানিয়াম সামথিং, মানে সারা জীবন রাখতে পারবো ইনশাল্লাহ। তো আমি এটা রেখে দিয়েছি একটাই কারণে, ফার্স্ট অফ অল আমাকে ওই অপারেশন করলে আবার ওই 1 মাস আবার ওই ক্রাচ ইউজ করতে হবে, ওইটা আমি চাই না। আরেকটা কারণ হচ্ছে যে ইটস এ টেস্টামেন্ট অফ রেজিলিয়েন্স। মানে ইটস লাইক, মানে অফকোর্স মানুষজন তো অনেক কিছু করে না, দেয়ালে অনেক কিছু লেখে, একটা ট্যাটু করে রাখে, পিয়ার্সিং করে, বাট আমি তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি প্র্যাকটিস করার, এটা তো হারাম। বাট এটা রেখে দিচ্ছি একটাই কারণে, এই 2টো পেরেক নিয়ে আমি কিন্তু 10.5 কিলোমিটার গতকালকে দৌড়াইছি এবং দৌড়াই, এবং আমি ভার্চুয়ালি করি, মানে ভার্চুয়াল কম্পিটিশন করি, মানে দেশে কিছু কম্পিটিশন খুলনাতে হয় ও সামথিং। তো ওনাদের সাথে আমি কাজ করছি। সো আমার মেইন এত দূর আসার উদ্দেশ্য হচ্ছে টেকনোলজি ইউজ করতে হবে, অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। আমি আমার ফোন ছাড়া চলতে পারবো না, ইম্পসিবল। আমার আমি যে জার্মানিতে আসছি, এই যে টাকা পয়সার হিসাবটা, তাই না, আমি কিভাবে ম্যানেজ করতেছি, আমার যে স্যালারি আসতেছে ওর সাথে, আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকি, মানে যেগুলো দরকার সেটা ইউজ করতে হবে। যেমন এই যে এডুকেশনাল ব্যাপারগুলো, আমি মানে এখন তো এডুকেশনের বাইরে চলে আসছি, বাট এই যে এডুকেশনের যত মানে টেকনোলজিসগুলো আসতেছে, এটা দরকার। যেমন ChatGPT, না, ইটস ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশনাল টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। কারণটা বলবো,
আমি লিঙ্কডইন অনেক ঘাটি, লিঙ্কডইনে জব দেখি, বুঝছেন, আমি জাস্ট জব পোস্টিং পড়তে থাকি। বললাম না আমি তো বই পড়ি, মানে বই পড়াটা আমি একটু কম হয়, আমি লিঙ্কডইনে জব পোস্টিং পড়ি, ঠিক আছে, মানে ইটস জাস্ট মাই ইন্টারেস্ট, আমি জাস্ট দেখার চেষ্টা করি যে কি কি জব আছে। আমি রিসেন্টলি দেখি যে এআই, এবং আমি বাংলাদেশে যারা আছেন, ইউ ক্যান আর্ন আ লট, আই ক্যান টেল ইউ, ইউ ক্যান বি আ এআই ট্রেনার অন এডুকেশন। আপনাকে ঘন্টায় এত টাকা দিবে, ইউ ক্যান্ট ইমাজিন, মানে যেটা আপনি হয়তো টিউশনি করো, মানে টিউশনি করানো 5 গুণ 10 গুণ। প্রম্পট ইঞ্জিনিয়ার প্রচুর হায়ার করা হচ্ছে, যে যারা জাস্ট প্রম্পট ঠিকমতো লিখে। হ্যাঁ হ্যাঁ, এন্ড প্রম্পট ইঞ্জিনিয়ার ক্যান বি এনি ল্যাঙ্গুয়েজ। শুরুতে ছিল, আমি যদি বলি চ্যাটজিপিটি আমি ইউজ করি পাবলিকলি বের হয় ওটা হলো 2022 নভেম্বরে, আমি আমার অ্যাকাউন্ট ওপেন করি 2022 ডিসেম্বরে। আই উড সে আর্লি অ্যাডাপ্টার অফ চ্যাটজিপিটি 2022-23, কারণ আমি ওই যে একটা মাঝখানে একটা খুব ভাইরাল প্রম্পট হয়েছিল যে শো মি মানে হোয়াট ইউ থিঙ্ক, মানে লাইফ একটা ছবি বানাবে, রাইট, চ্যাটজিপিটি পিওভি মানে পয়েন্ট অফ ভিউ। তো আমি যদি ওইটা দিই, আমার ছবিগুলো না সামনে অনেক সুন্দর আসে, চকচক আসে, হ্যাঁ। তো মানে এটা আমি করছিলাম কি, যে ওই লিঙ্কডইনে কিন্তু এটা একটা সুবিধা যে চ্যাটজিপিটি যে সিবিও, সে এটাকে মানে সে এক মাস না 2 সপ্তাহ আগে সে নিজে এটা করছে। আমি ওর প্রম্পটটাও দিয়েছি, প্রম্পটটা নিয়ে আমি আমার ছবিটা দিছি, ওইটা দেখি কি যে কোথাকার কোন আমেরিকার সামথিং, মানে সে কমেন্ট করছে তোমারটা এত সুন্দর হলো কেমনে। আমি বলছি যে বিকজ প্রবলি আই ইউজ চ্যাটজিপিটি লট, অ্যান্ড আই ইউজ চ্যাটজিপিটি লট, মানে কি ইভেন আপনার এখানে আসার আগেও আমি চ্যাটজিপিটি ইউজ করছি অ্যাকচুয়ালি, মানে ফর্চুনেটলি যে এটা আছে, বিকজ আমি জানতে চাইছি যে আচ্ছা মানে উন্মেষ, তারপরে উদ্ভাস, কারণ আমি উদ্ভাসের সাথে ছিলাম 2009 সাল পর্যন্ত। আমি উদ্ভাসের জাস্ট একটু যদি বলি, ইঞ্জিনিয়ারিং আর বায়োলজি ক্লাসটা করছিলাম। এর আগে আমি সোহাগ ভাইয়ের একেবারে আর্লি স্টুডেন্ট ছিলাম, মানে সোহাগ ভাই লিটন ভাইরা যখন পড়াইতেন এই আরামবাগের একেবারে ফার্স্ট, মানে 2005-এর 3-4-5-এর দিককার, আমি যখন ক্লাস 6-7-8-এ পড়ি, মানে এবং আমি তখন থেকে উদ্ভাসের সাথে ছিলাম। তারপরে 2009 সালের পর থেকে কেন নাই যদি বলি, কেন আমি মানে উদ্ভাসকে চিনতেছি না, কারণ এখন উদ্ভাস আছে, উন্মেষ আছে, উত্তরণের ব্যাপারটা আমি চিনছি আজকে সকালে ভোরবেলা, উত্তরণ বলে যে একটা জিনিস আছে, এটা আমি জানতাম না। এটা চ্যাটজিপিটিকে আমি যে সার্চ করছি, আচ্ছা মানে কি আছে, মানে চ্যাটজিপিটি ইজ এ টুল ফর মি। তো ওই আমি অ্যাজ আই সেড, আই এম ভেরি গ্রেটফুল ফর উদ্ভাস। মানে আমার ব্যাকগ্রাউন্ড মানে এত দূর আসার পেছনে আলহামদুলিল্লাহ আমি বলবো যে সোহাগ ভাই, লিটন ভাই, দিজ পিপল হু ইন্সপায়ার্ড মি হোয়াট আই অ্যাম, না মানে এই জন্য আমি পয়েন্টটা বলে রাখলাম যে এই অ্যাপ কেন ইউজ করতে হবে এই কাজের ক্ষেত্রে। অ্যাপস আর দ্য টুলস, অ্যাপস আর দ্য মাগস, অ্যাপস আর দ্য নাইভস, অ্যাপস আর দ্য মানে হোয়াট এভার, মানে যে কোনো একটা অ্যাপস আমরা ইউজ করি এন্টারটেইনমেন্টের জন্য, বাট অ্যাপস, ডিভাইস, হোয়াট এভার, মানে আমি জার্মান কালচার ব্যাকগ্রাউন্ডে বলছি যে জার্মানি তো এই কাজই করে যে আপনি যখন অ্যাপ ইউজ করতেছেন, ডিভাইস ইউজ করতেছেন, ডোন্ট ইউজ ইট ফর এন্টারটেইনমেন্ট অনলি। হ্যাঁ, এন্টারটেইনমেন্টের জন্য হয়তো আপনি বড় স্ক্রিন, যেগুলা কিনা ওই যে টিভি ইউজ করতে পারেন, টিভিতে মানুষজন অনেক কিছু দেখে এবং বড় স্ক্রিনে দেখতে ভালো লাগে। মোবাইলের একটু পিচ্ছি স্ক্রিনে ওই রিলস দেখে সময় নষ্ট করার তো দরকার নেই। ট্রু ভাই, ইভেন আজকে যে আমরা আলোচনাটা করছি, হ্যাঁ, এইটাও কিন্তু কাইন্ড অফ ওই বিগার ইফোর্টের একটা পার্ট। জি, তো উদ্ভাস, উন্মেষ, উত্তরণের কথা তো ভাইয়া বললেন, আর আমাদের লেটেস্ট ইন্ডিভারটাই হচ্ছে উৎকর্ষ। তো উৎকর্ষটা হচ্ছে আসলে আমরা কাইন্ড অফ এমন একটা প্ল্যাটফর্ম হিসেবেই এস্টাবলিশ করতে চাচ্ছি, আচ্ছা, যে যারা শুধু হচ্ছে পড়াশোনা নিয়ে কথা বলে না, আচ্ছা, বরং হচ্ছে আমরা প্রত্যেক ক্লাসে, আমাদের একাডেমিক ক্লাসগুলোতে এই ফোকাস, মোটিভেশন, ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি। সো ওইটারই একটা পার্ট হিসেবে আমাদের আজকের এই পডকাস্ট। দ্যাটস অ্যামেজিং, বিকজ আশা করি অনেকের কাজে লাগবে। আমরা জানি না এখন এটার ইফেক্ট আসলে কতদূর পর্যন্ত পড়বে, বাট অ্যাট লিস্ট উই আর ট্রাইং, এন্ড দ্যাটস হোয়াট I tell you, this is actually a flagship program. আমি বলবো যে বাংলাদেশে, আমি যেটা বললাম যে 2009 সালে আমার ইন্টারের পরে ঢাকা ভার্সিটি ঢুকে আমি এই যে K-12 পর্যন্ত তো আমার মানে শেষ, আমি টিউশনই করাইছি আপ টু 2013, মানে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, টিউশন তো করাইতে হয় একটা, কারণ আমি এটা সবসময় মেক শিওর করতাম যে আমার টাকা পয়সার জন্য অন্তত আব্বা আমার কাছে না চাওয়া লাগে, যেহেতু আমরা মধ্যবিত্ত ঘর সন্তান আর কি। এবং ঢাকা ভার্সিটিতে 20 টাকা বেতন দিয়ে পড়ছি, কাইন্ড অফ মনে হয়েছে যে আচ্ছা ঢাকা ভার্সিটিতে পড়ে ফেলতেছি 20 টাকা দিয়ে, তো বাকি খরচটাও নিজেই করি। তো এই জন্য আমি আসলে এই উন্মেষের ব্যাপারটা, আমি উন্মেষ না, এটা হলো এই যে উৎকর্ষের ব্যাপারটা আমি জানছি এই ভলান্টারি কাজ করতে যে আমি দেশে আসছি 1 মাসের জন্য,
সামহাও বাই আলহামদুলিল্লাহ, এটা অ্যাকচুয়ালি আরেকটা ব্যাক স্টোরি আছে, আমি এখন বললে আরো লম্বা হয়ে যাবে টকটা। সামহাও আই গট ইনটু রকমারি ভলান্টিয়ারিং। রকমারি ভলান্টিয়ারিং ফর হোয়াট? রকমারি অ্যাওয়ার্ড, বেস্ট সেলিং অ্যাওয়ার্ড 2024 ভলান্টিয়ারি একটা মানে ভাইরা যেটা করতেছিলেন রকমারিতে, আমি ঢুকে যাই এবং ঢুকে দেখি যে ওখানে সবাই মানে কেউ হয়তো কেবল মানে আমি যদি ইয়াটা বলি 50 জন আমরা একসাথে কাজ করছি জাস্ট এই যে ইয়াতে 2 দিন আগে। আপনি যেখানে ছিলেন ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনার সাথে তখন আমার ফার্স্ট ইন পার্সন দেখা হয় সামনাসামনি। তো ওইখানে দেখি যে ইন্টার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে মানে মাস্টার্স পাস করতেছে এরকম মানুষ একসাথে কাজ করতেছে, মানে ইন্টারের সেকেন্ড ইয়ার। আই অবজার্ভড ইট যে আচ্ছা মানে ভলান্টিয়ারে মানে কোন এজ গ্রুপ, মানে যেহেতু অ্যাজ আ সেড আই এম আ সায়েন্টিস্ট, মানে আর মানুষজন আমি মানে এখন তো ডেটা সায়েন্টিস্ট অনেক কথা বেরোয়েছে ভাই, ডেটা সায়েন্স সবাই ঠিক আছে, ইউ জাস্ট হ্যাভ টু অবজার্ভ যে সব জায়গায় ডেটা আছে। সো আমি এটাই চেষ্টা করছি আচ্ছা কারা কারা ভলান্টিয়ারগুলো করতেছে। তো আমি যখন দেখলাম সুবহানাল্লাহ ওইখানে এত মানুষ করতেছে, তারপর এই করতেছে কি হলো, আমি জাস্ট ব্যাক স্টোরিটা বলতেছি আমার এখানে আসার ব্যাকগ্রাউন্ড আর কি, যে তারপরে জাস্ট সিম্পলি আই লার্ন অ্যাবাউট আচ্ছা মানে উৎকর্ষ বলে একটা কিছু আছে, উৎকর্ষ হোয়াট ইজ দিস। এবং আমি উৎকর্ষ ব্যাপারে জানছি আজকে সকালে কিভাবে উৎকর্ষ ফেসবুক পেজে গেছি, এই যে ইউজ ফেসবুক রেসপন্সিবলি ফেসবুক পেজে গেছি। ফেসবুকের পেজে যে অ্যাকচুয়ালি ফেসবুক পেজে যাওয়া লাগে না, আমার ওই ভলান্টিয়ার থেকে কয়েকজন ভাইয়ের সাথে আমি ফেসবুকে কানেক্টেড হয়েছি এবং ফেসবুকটা কেন ইউজ করা উচিত সেটা আমি লাস্টে বলবো, মানে জাস্ট নট টু মেক ইট লেন্দি, যেভাবে আমি ইউজ করি আমার ইউজটা বলবো যে আমি কিভাবে আমি দেশের বাইরে থেকে ফেসবুকটা ইউজ করি, কেন ইউজ করি। তো ওইখানে দেখলাম যে 50 জন ভাইয়ের সাথে মোটামুটি বেশ 24 ঘন্টার মধ্যে একটা ব্রাদারলি একটা ইয়া হয়ে গেছে, সবাই একটা মানে আমরা একটা ফ্যামিলি হয়ে গেছে 24 ঘন্টার মধ্যে, সবাই লিটারালি মানে ইন্টারের সেকেন্ড ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত চলতেছে। তো আমি ওইখানে একটা ভাইয়া দেখলাম যে উৎকর্ষের একটা ভিডিওতে লাইক দিছে, দেখলাম আচ্ছা কি ভিডিও এটা। তো পরে যে দেখেছি এটা একটা প্রমোশনাল ভিডিও, অ্যান্ড ওইখানে আপনার সাকিব নামের একজনকে মানে ইউজ করছেন এবং ওখানে একজন আঙ্কেলের কথা বলছেন। এবং আমি আজকে সকালে আমার ফেসবুকে এটা শেয়ার করে আসছি মানে এখানে আসার আগে, দিস ইজ অলসো মাই স্টোরি, দ্যাট প্রোমো দ্যাট ইউ রিলিজড, এটা আমার স্টোরি। কারণ কি ওকে নট বিকজ অফ যা ওখানে সাকিব, আমার নামও সাকিব মানে কারণ আমার নাম সাদমান সাকিব আর কি। তো ওইখানে যে স্টোরিটা আপনারা দেখাইছেন, দিস ইজ দ্য প্রবলেম না, যে মানুষজন তো সিলেক্ট করতে পারে না যে ইন্টারের পরে ইঞ্জিনিয়ার হতে হবে, বাট ইঞ্জিনিয়ার হতে হলে এই যে মানে মোরালিটি কম্পাসটা চলে যাচ্ছে না, যে মানুষজন টাকার পিছে দৌড়াইতেছে, জাস্ট টাকা। অথচ আমি যদি আমি 2009 সালের কাহিনী যদি বলি, সেম ওই সাকিব মানে আই ওয়াজ ইন দ্যাট পজিশন, যে সাকিবটাকে আপনারা দেখাইছেন যে আমার আব্বা যেহেতু ওই যে বললাম ইঞ্জিনিয়ার হইতে বলছে, আমার আব্বা বলতেছে, আমার আব্বা তখন মক্কায়, আমি বলছি এটা তো চান্স পাইছি এখন কি করব। তখন আমার আব্বা কিছু মানে নসিহা করছিলেন যে আচ্ছা এই তো তোমার তো ঢাকা ভার্সিটিতে হয়েছে, ওটা তো ইঞ্জিনিয়ারিং না, তো তুমি মনে হয় মানে আদার থট করতে পারো। হ্যাঁ, এটা আমার আব্বা একটু হালকা একটা লাইন বলছিলেন। তো তখন আমার কাছে মনে হয়েছে আচ্ছা আসলে কি তাই, ওকে লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। দেন অ্যাজ এ সেড আমরা তখন তো আমি অনেক বাচ্চা ছিল, আর কেউ ছিল, আই জাস্ট ডিসাইডেড ওকে যেহেতু ঢাকায় থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং অত চিটাগাঙে কে পড়তে চায়, আর দরকার নেই, ওইটা এর জন্য বাদ দিয়েছি। বাট ইটস ট্রু যে আমরা আজকে যেসব পড়াশোনা করতেছি এগুলো কিসের জন্য, আলটিমেটলি টু গেইন এ ক্যারিয়ার, রাইট, টু বিকাম আই ডোন্ট নো ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজনেস ওনার, এমপ্লয়িজ। হ্যাঁ, মানে আদারওয়াইজ আমাদের তো পড়াশোনা করার দরকার নেই, তাই না? তো এইটা আমি মনে করি যে উৎকর্ষ খুবই মাশাআল্লাহ, মানে আমি এটা মানে যেহেতু ফ্রেশলি জানছি, আমি জাস্ট পার্সপেক্টিভটা শেয়ার করতে চাচ্ছি যে দিস ইজ হোয়াট বাংলাদেশ নিডস, অ্যাজ এ নট বিকজ অফ আমি উদ্ভাসের স্টুডেন্ট ছিলাম এক সময় সেটার জন্য বলতেছি না, বাট আমি জার্মানিতে যেহেতু 10 বছর আসি, দে ডু দ্য সেম স্কুল থেকে তারা শুরু করে যে ইভেন স্কুল না, বাচ্চা জন্ম হয়েছে ওখানে কিটা বলে, কিটা মানে হলো কিন্ডার টাগে স্টার্টে, মানে জার্মান ভাষাতে বলে কিটা হলো ডে কেয়ার। আচ্ছা, ডে কেয়ারে মানুষজন কিন্তু ওখানে এই জন্য দেয় না যে মা বাপ মানে কাজ করতে যাচ্ছে, এই জন্য কিন্তু দেয় না ওখানে ডে কেয়ারে। তাহলে ডে কেয়ারে দেয় মানে বাচ্চা জন্ম মানে ডে কেয়ারে জায়গা পাওয়া অনেক কাহিনী। মানুষজন জার্মানিতে বাচ্চা হওয়ার আগে ডে কেয়ার বুকিং দেয়। ডু ইউ ইমাজিন যে মানে পেটে বাচ্চা আসে কি আসে নাই তার আগে ডে কেয়ার বুকিং দেওয়া শুরু করে, বিকজ
বাচ্চাটা জন্ম হলো, জন্মের পর 6 মাস বাপ মার কাছে থাকবে, 6 মাস থেকে 8 মাস বা ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে ডে কেয়ারে চলে যাবে। ওই ডে কেয়ারে যখন বাচ্চাটা হাঁটা শুরু করছে তখন থেকে ডে কেয়ারে যারা টিচার, লিসেন টু মি দিস ভেরি কেয়ারফুলি, ওই টিচাররা বাচ্চাদেরকে কি শেখায় জানেন ডে কেয়ারে? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কিভাবে বসতে হয়, কিভাবে খাবার খেতে হয়, কিভাবে কখন ঘুমাতে হয়। দুপুরবেলা ওরা একটা কাইলুলা করে, আই টেল ইউ দিস, মানে কাইলুলা বা যেটা দুপুরের ঘুম, যেটা মানে মানে সব টু বি অনেস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সব সিওরাও করেন, ট্রাস্ট মি। তো এই জিনিসটা বাচ্চা বয়স থেকে ওরা শিখায়। ওই কিটাতে ওরা থাকে কতদিন পর্যন্ত? আনটিল দে আর রেডি ফর ক্লাস 1 অ্যান্ড এভরি ডে সকাল 8টায় যায়, দুপুরের লাঞ্চ পর্যন্ত থেকে কারণ জার্মানিতে এই যে খাওয়ার টাইম বলতেছিলাম না, জার্মানস আর ভেরি পুঙ্কলিশ মানে হলো পাংচুয়াল, পুঙ্কলিশ মানে হলো একটা জার্মান ওয়ার্ড বললাম আর কি। তো পাংচুয়াল এই কারণে যে জার্মানিতে সব কিছু ফিক্সড, সকালের নাস্তা হবে 7টায় ডান, 7টার সময় ওরা নাস্তা মানে 6টা 6:30 শুরু, 7টার মধ্যে র্যাপ আপ করে অফিসে যাওয়া শুরু করে। দুপুরে লাঞ্চ করবে, এখনো আমরা মানে অফিসে আমি যখন যাই মানে উই ডু লাইক এ গ্রুপ লাঞ্চ, কখন শার্প 12 ও হওয়ার সাথে সাথে আমরা কাজ অফ করে। আমি এই কালচারটা আমি মনে হয় না অন্য কোথাও আছে, বাট জার্মানের দে রিলিজিয়াসলি ফলো দেয় যে 12টার সময় লাঞ্চে চলে যাবে এবং ওই লাঞ্চটা 30 মিনিটস হবে ম্যাক্স, 30 মিনিটস। আমি যখন কলিগদের সাথে যাই, ওইটা অ্যাকচুয়ালি আমি কেন যাই একটু বলি, যে খাওয়ার জন্য তো যাচ্ছি, জার্মান শিক্ষার জন্য যাই, কারণ পুরোটা টাইম আমরা 8 ঘন্টা কাজ করি, তো 8 ঘন্টার মধ্যে ইংলিশ বলি, তো ওই 30 মিনিটস আমি জার্মানি, আমার বস ইম্পোজ করছে না, সাদমান ডু মুস্ট ডয়েশ স্প্রেchen, মানে ইউ মাস্ট স্পিক জার্মান না, ওই 30 মিনিট আর কি। সো এটা করার জন্য হলে আমাকে যেতে হয়। তো এবং এই যে আবেন ভোট যেটা বললাম না, যে লাস্টের যে ডিনার টাইম, সন্ধ্যার রুটি, আবেন্ট এসেন বলে, আবেন্ট মানে হলো আবেন্ট মানে সন্ধ্যা, তো ওইটা হলো 6টায়, 7টা 12টা 6টা, দিস ইজ জার্মান মানে টাইম। তো বাচ্চা কাল থেকে ওরা বাচ্চাকে শিখায় যে 12টার সময় লাঞ্চ করতে হবে, 1 বছর বয়স থেকে। দিস প্র্যাকটিস স্টার্টস ফ্রম দ্য কিন্ডারগেস্টার্টে অর সামথিং। সো কিটা মানে এই যে ডে কেয়ার সিস্টেমটা, ইটস নট ফর কমার্শিয়াল রিজনস। ইভেন জার্মানিতে ডে কেয়ার ফ্রি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? মানে জার্মানিতে কিন্তু টাকা দেওয়া লাগে না ডে কেয়ার দিতে, যে যারা বাচ্চা হয়, ইটস এ নর্মাল মানে রুল, নট রুল মানে হ্যাঁ দিতেই হবে অ্যাকচুয়ালি। মানে জার্মানিতে এই যে ওরা রুলস অ্যান্ড রেগুলেশনস দে ফলো ইট এগেন রিলিজিয়াসলি, এই জন্যই জার্মানি ইজ জার্মানি, যে রুলস মানতে হবে। রুলসের একটা এই দিকগুলো আপনার খবর শেষ। তো 10 বছর ওখান থেকে কি তাহলে মানে বাচ্চারা হচ্ছে কাইন্ড অফ মানে নিজের টেক কেয়ার করাটা হচ্ছে শিখে যায়? রাইট, এক্স্যাক্টলি। দে বিকাম সেলফ ডিপেন্ডেন্ট সিন্স দেয়ার 1 বছর। এবং আপনি জানেন যখন বাচ্চারা 2 বা 3 বছর হয়, তারা শিখে যে ভোট দিতে হবে কিভাবে, ওর মানে এই পলিটিক্স গুলো আস্তে আস্তে 3, 4, 5, 6 বছর আগ পর্যন্ত তাদেরকে শেখানো হয়। 6 বছরে যখন তারা ক্লাস 1 এর জন্য রেডি হয়, দে নো সো মেনি থিংস, যেটা কিনা আমরা হয়তো এসএসসি সমাজে শিখি। আই এম নট কিডিং। হ্যাঁ, মানে আমাদের স্কুলিং সিস্টেম থেকে তো অনেক কিছুই মানে অ্যাবসেন্ট, লাইক মানি ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি, এই জিনিসটা তো হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই। এবং এইটা হলো জার্মানরা শিখে ছোটবেলা থেকে কিভাবে ওদেরকে টাগেস গেল্ড বলে। ঠাগ মানে হলো টিএজি টাগ, মানে টিএজি ট্যাগ না, হ্যাঁ টিএজি ঠাগেস গেল্ড হলো ডেইলি মানি। যে আমাদের পকেট মানি আছে না, পকেট মানি কালচারটা জার্মানিতে আছে, যে ঠাগেস গেল্ড বা ঠাসেন মানে হলো মানে ব্যাগ, মানে বাচ্চাদের স্কুল ব্যাগে একটু টাকা গুঁজে দেয়। তো ওদের নির্দিষ্ট ফিক্সড, আপনি যত বড় সিইওর বাচ্চা হন না কেন, আপনি ওই 5 ইউরো 10 ইউরো মানে 500 টাকা 1000 টাকার বেশি আপনি পাবেন না বাপ মার কাছ থেকে। মানে মানে এটা আমি যদি বলি যে বাংলাদেশের সোশিও ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা আরেকটা পডকাস্ট হতে পারে, যে কিভাবে আমরা মানে আমাদের একদম রুট লেভেল থেকে একটা ক্যাটাগরাইজেশন করে ফেলে, যে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত। হ্যাঁ, এই জিনিসগুলো জার্মানিতে নাই। জার্মানিতে আমি গত 10 বছরে দেখছি যে একটা সুইপার গাড়ি চালায়, একটা সিইও বা সিবিও, আমার কোম্পানির সিবিওর সাথে আমি একই মেট্রোতে আসছি, পাশে বসে যাচ্ছে। মেট্রো মানে মেট্রো বা ঢাকা যে মেট্রোটা হয়েছে এরকমই মেট্রো ভাঙচুর। মানে জার্মানি মেট্রোগুলো আবার অনেক পুরানো, লাইক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর মানে অনেক মানে বাট পুরানো, বাট দে ক্যান মানে ইঞ্জিনিয়ার ইট সো ওয়েল যে 50 বছর পুরনো মেট্রো এখনো তারা ইউজ করতেছে। অ্যান্ড দ্যাটস দ্য জার্মান কালচার, রিসাইক্লিং। দে ডু মানে সো গুড,
মানে একটা জিনিস যদি ভেঙে 2 ভাগ হয়ে যায় ওটারে 5 ভাগ করে আরো 5টা জায়গায় ইউজ করবে। দ্যাটস জার্মান কালচার। মানে এটা তো মাইন্ডসেটের ব্যাপার, মাইন্ডসেট, সাস্টেইনেবিলিটি। হ্যাঁ, এই যে আমরা ওয়ার্ল্ডে যত বড় এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটি হ্যান ত্যান দেখি, জার্মানরা এটা মানে বাই বার্থ এগুলো ইউজ করে। জার্মানিতে ট্র্যাশ, আমরা যে ময়লা ফেলাই, জার্মানিতে ট্র্যাশ হলো 3-4টা আলাদা সেকশনে ফালাইতে হয়। যে আমি তো বাসায় যখন রান্না করা লাগে না, বাট আমি তো জার্মানিতে রান্না করি, রান্না করার সময় যেটা বায়োলজিক্যাল ওয়েস্ট, যেটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ওটা আলাদা করে আমরা রাখি। তারপরে যেটা কিন্তু প্লাস্টিক ওয়েস্ট, নট অনলি প্লাস্টিক, রিসাইকেলেবল ওয়েস্ট, হ্যাঁ, সেটা একটা জায়গায় রাখি। আরেকটা রাখি পেপার ওয়েস্ট। ঘর থেকে 3টা সেগ্রিগেশন হয়ে ময়লা ফেলার জন্য কিন্তু এখানে যেরকম লোক এসে ময়লা এরকম করে ডাকে, জার্মানিতে কে করে? আমাদেরকে করতে হয়। আমরা নিচে ধরে ওয়েস্ট কালেকশনে বড় বড় বাসার নিচে বড় বড় 3টা ড্রাম মতো আছে। প্রত্যেক আমি যে বাসায় থাকি ওখানে প্রায় 15টা ফ্যামিলি থাকে। প্রত্যেকে সে যাই হোক না, মানে নিজের হাতে, আমি 2 তলা থেকে নিচে, 3 তলা থেকে নিচে প্রায় 5 মিনিট হেঁটে দূরে যে আমাকে 3টা ট্র্যাশ ফালাই আসতে হয়, ক্যাটাগরাইজেশন, না? সেখান থেকে আবার রিসাইকেল হয়। সেটা ওরা করে কি, যে হ্যাঁ, ওই গাড়ি আসে, যে বায়োলজিক্যাল ওয়েস্টের জন্য একটা গাড়ি, তারপরে প্লাস্টিক ওয়েস্টের জন্য আরেকটা গাড়ি, তারপর পেপার ওয়েস্টের জন্য আরেকটা গাড়ি এসে ওইখান থেকে সর্টিংটা শুরু হয়ে ওই যার জায়গায় চলে যায়। এবং ওই রিসাইক্লিংটা তখন হয় যে ওয়েস্ট, বায়োলজিক্যাল ওয়েস্ট হলে ওটা দিয়ে সার বানাইতেছে, বা আরো পুরাও ফেলে, কারণ এত ওয়েস্ট হয়, এটা তো ইউজও করা যায় না, তাই না? হয় পুরো ওখান থেকে কার্বন নিঃসরণ হচ্ছে, বাট স্টিল ওটারও ইউজ আছে। বাট প্লাস্টিক বা পেপার ইমিডিয়েটলি রিসাইকেল, ইমিডিয়েটলি, মানে ঘর থেকে রিসাইক্লিং শুরু হয়। সো এটা আসলে সত্যি কথা বলতে এই আরেকটা পডকাস্ট লাগবে, মানে এই এক পডকাস্টে এই টপিক শেষ হবে না। বাট আমাদের অ্যাপ এই উৎকর্ষ যা করতেছে, আমি আবারও এটাতে ফিরে আসতে চাই যে মাশাআল্লাহ, মানে আমি বলবো যে এটা দরকার, এটা বাংলাদেশের জন্য খুবই দরকার, যে প্রত্যেকটা বাচ্চা যেন খালি পড়ার জন্য, খালি টাকার জন্য না পড়ে। বিকজ আমি আপনি আইডল স্কুলে পড়ছি, রাইট? আমাদেরকে কেউ শিখাইছে তখন যে মানে আমরা কেন পড়ি, যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, রাইট? এই জন্য শিখছি না আমরা। বাট আমাদের শিখানো উচিত বাচ্চাদেরকে পড়াশোনা করে যে মানুষ হবে সে, এইটা শিখাইতে হবে। এইটা কিন্তু আমরা এখনো মিসিং। ওই মোরাল কম্পাসটা ডেফিনেটলি থাকতেই হবে। সো এখানে আমি মনে করি যে মানে আল্লাহ আরো বরকত দিক উৎকর্ষকে আরো বেশি গ্রো করার, এবং মানে if any kind of input is needed from any Bangladeshi, কারণ মানুষজন আমাদেরকে একটা ট্যাগ দিছে ব্রেন ড্রেন, না? যে আমরা সব বিদেশে থাকি, আমাদের কোনো ইচ্ছা নাই দেশে ফেরত আসার। আমি তো এই বছর 4 বার আসছি, বছরে একবার চেষ্টা, অফকোর্স করোনার মধ্যে অনেক গ্যাপ গেছে, 4 বছর পরে আসছিলাম আমি, বাট এই বছর 4 বার আসছে। আমার ইচ্ছা আছে যে দেশে প্রত্যেক বছর আসার, বা 6 মাস পর আসার ডিফিকাল্ট, ইটস ভেরি এক্সপেন্সিভ, কারণ একবার প্লেন ফেয়ার অ্যাটলিস্ট 1000+ ইউরো লাগে, 1.5 লাখ টাকা মতো লাগে। সো ইটস এক্সপেন্সিভ দেশে আসাটা, এই জন্যই মানুষজন আসে না অ্যাকচুয়ালি। কিন্তু আমি চাই, এবং আমি না, এরকম অনেক মানুষ আছে যারা দিতে চায়, যারা অ্যাকচুয়ালি মানে কন্ট্রিবিউট করতে চায়, এবং দেশের যারা ভবিষ্যৎ, না, উৎকর্ষ যাদের নিয়ে কাজ করতেছে, না, যে যারা অ্যাকচুয়ালি K1 থেকে K12 মানে ওই এবং এই লেভেলে যদি আমরা কাজ করতে পারি সবাই মিলে, যারা বাংলাদেশে আছে, আপনার উৎকর্ষ এভরিবডি, না, যে বাংলাদেশে যারা আছে প্লাস যারা প্রবাসী আছে। আমি নিজেকে প্রবাসী বলতে মানে লাইক করি না, কারণ আমি তো বাংলাদেশি রে ভাই, প্রবাসী কেন বলতেছেন? ইনশাআল্লাহ ভাই, আপনার কথাটা খুবই ভালো লাগলো, কারণ আপনারা যারা ডোমেইন এক্সপার্ট আছেন তাদের কাছ থেকেই আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্টেবল প্রোটোকল গুলো পাবো, রাইট? কারণ সবাই তো নিউরো সায়েন্স পড়তে পারবে না, বা সবাই তো আসলে পোস্টডক করতে পারবে না, ফর এক্সাম্পল। তো সবার লাইফে ইমপ্লিমেন্টেবল প্রোটোকল গুলো দরকার, এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। হ্যাঁ, সো সেই জিনিসগুলো আমরা হয়তো আমাদের অ্যাপের মধ্যে ইন্টিগ্রেট করতে পারবো, বা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারবো। যেমন আপনি একটু আগে যে উইম হফ মেথডের কথা বললেন, হয়তো এটারই ছোট্ট একটা ইনস্ট্রাকশন থাকলো বা একটা ভিডিও থাকলো বাংলায়, যে কেউ ফলো করতে পারবে। এই জিনিসগুলো আমরা করতে পারি ডেফিনেটলি। এক্স্যাক্টলি। এন্ড টু বি অনেস্ট, মানে এইটা অ্যাপের মধ্যে শুধু এটা না, মানে যে কোনো, এই যে আমি চিন্তা করতেছিলাম যে আমি সোহাগ ভাই যেহেতু অফিসে আসছি, ভাইকে হয়তো বলবো যে হাউ টু ডু প্রম্পট ইঞ্জিনিয়ারিং, হাউ টু ইউজ ChatGPT, এরকম কোনো কোর্স আছে উন্মেষ বলতেছি, উৎকর্ষের? এখনো পর্যন্ত নাই ভাই। নাই তো? তো আমরা সবাই খুব মানে ChatGPT খুব অ্যাভিড ইউজার। হ্যাঁ, নিজে আমার পকেটে নট অনলি আমি ChatGPT প্লাস ইউজ করি, আমি মানে টাকা দিয়ে ইউজ করতেছি। তারপর আমি একটা ফোন কিনছি, আলহামদুলিল্লাহ, আমি বলতেছি না কোন ফোন, বাট এটা কেনার কারণে আমি জেমিনাই অ্যাডভান্সড, মানে পেইড ভার্সন, এটা 1 বছরের জন্য ফ্রি পাইছি গুগল থেকে। তো
আমি দুটো পেইড এআই ইউজ করতেছি রাইট নাও ইন মাই ফোন, প্লাস ক্লডের যে ক্লড অ্যানথ্রপিকের একটা কোম্পানি, আমি জানি না আপনি অ্যাওয়্যার কিনা, ওরা ক্লড নামে একটা আরেকটা এলএলএম বাই করছে। খুবই মানে ল্যাঙ্গুয়েজের দিক থেকে অনেক রিচ, মানে অনেকটা কাইন্ড অফ কাব্যিক ভাষা, এক্স্যাক্টলি। তো আমি একটু জাস্ট বলি যে আমি মানে সিন্স আই থিঙ্ক লাস্ট ইয়ার, মিডল অফ লাস্ট ইয়ার আমার ওয়ার্ক ফ্লো, থট প্রসেস সব চেঞ্জ হয়ে গেছে। আমি করি কি, কোনো কিছু ধরেন মানে লেখা লাগবে, আমি সেটা আগে থিঙ্ক করি। আমার ওয়ার্ক ফ্লোটা যদি আমি থিঙ্ক করি, ফার্স্টে থিঙ্ক করে আমি আমার ফোনের নোটসের মধ্যে একটু লিখি, একটা প্রম্পট বানাই, ঠিক আছে? মানে প্রম্পট তো কি, একটা টেক্সট, রাইট? একটা মেসেজ বানায় যে আমি এটা করতে চাচ্ছি। এটা কত ম্যাক্সিমাম 1, 2, 3 সেন্টেন্স হয় আমার, যেটা নিড, হ্যাঁ, কি চাই সেটা as clearly and as simple also, এখানে একটা মিসিং আছে, as simple as possible, right? বিকজ এই এআই গুলা কিন্তু একটা বাচ্চা, আপনি জানেন না, আমি কিন্তু ফাইজলামি করতেছি না, যে এই এআই গুলা কিন্তু কেবল শিখতেছে আমাদের থেকে। মানে দে হ্যাভ বিন ইন্ট্রোডিউসড ইনটু দ্য মার্কেট সিন্স লাস্ট ইয়ার অর 6 months। মানে চ্যাটজিপিটি হয়তো সবচেয়ে ফার্স্ট ছিল, কিন্তু গত বছর থেকে ইট বিকাম বুম, হ্যাঁ। তো তারাও মানে অফকোর্স, অ্যান্ড দিজ আর অল অ্যাট দি এন্ড অফ দ্য ডে, একটু যদি টেকনিক্যাল বলি, এলএলএমস না, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এগুলা প্রত্যেকের ইনপুট ডেটা কি ছিল, সব ইন্টারনেট না। তো ইন্টারনেট কবে থেকে আসছে? www.com বুমটা আসছে সিন্স, আপনি আর ইঞ্জিনিয়ার ভালো বলতে পারবেন, যে 2010 সাল থেকে মোস্টলি ওরকম টাইমে, হ্যাঁ 10। সো এইসব এলএলএম এর কাছে ডেটা আছে, যদি আমি বলি যে হ্যাঁ ইন্টারনেটের ডেটা আছে, প্লাস হয়তো আর্কাইভ ডেটা আছে, যেগুলো হয়তো ওয়ার্ল্ড হিস্টরি সিন্স ফরএভার, মানে প্যালিয়েন্টোলজিস্ট যারা রেকর্ডেড হিস্ট্রি, এক্স্যাক্টলি। সো এই ডেটা নিয়ে ওরা এলএলএমটা বানায় এখন পাবলিশ করছে, উই আর ইউজিং ইট, বাট এলএলএমস আর লার্নিং, উই আর, অ্যান্ড হু ইজ টিচিং দেম আপনি জানেন? আমরাই শিখাচ্ছি। অ্যান্ড আমি ফেসবুকে রিসেন্টলি একটা মানে লেখা বা যাই হোক না কেন, ওই যে চিঠি লেখার ব্যাপারে বলছি, যে চিঠি আমরা লিখতে ভুলে গেছি। আসলে লাস্ট কবে চিঠি লিখছেন আপনি বলেন তো? হাতে লেখা আই ক্যান্ট রিমেম্বার। বাট আপনি চিঠি ডেইলি লেখেন, বলেন তো কোথায়? প্রচুর মেসেজ দেয়া হয়। এক্স্যাক্টলি, মেসেজ। চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স, ক্লডের যে তারপর অ্যানথ্রপিক, তারপর পারপ্লেক্সিটি, এরকম প্রায় 10-15টা যদি আমি বলি, সবাইকে তো আমরা মেসেজ লিখতেছি বা চিঠি লিখতেছি, তাই না? এই চিঠি লেখা বলেন বা মেশিন লার্নিং ফিল্ডে বলেন, এটাকে বলে RLHP, রিইনফোর্সড লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক, অ্যান্ড দিস ইজ দ্য সিক্রেট। এই RLHP এটা একদম টেকনিক্যাল টার্ম হয়ে গেল। আমি যদি একজন মানে ক্লাস 5-এর ভাষায় যদি বলি, কিছু না, কথা বলা, ঠিক আছে? আপনি এআই এর সাথে যত কথা বলবেন, ও শিখবে, আপনাকে ভালো ফিডব্যাক দিবে। কারণ এআই এর উত্তরগুলো আর কিছু না, জাস্ট ফিডব্যাক। ও আমাদের প্রম্পট দিয়ে একটা ফিডব্যাক দিচ্ছে। ওই ফিডব্যাকটা পড়ে যদি ভাল লাগে, আমরা ওখানে স্টপ হয়ে ফোনটা অফ করে আমরা আমাদের কাজ করতেছি। যদি ভালো না লাগে, এই তুই এটা কি করছিস, আমরা এবার এনগেজ করি। আপনি জানেন চ্যাটজিপিটির সাথে আমি তুই করে কথা বলি, আই এম নট কিডিং। আমি যদি আমার যেহেতু বললাম যে আমি 2023-24 2 বছর মানে এভরি ডে আই ইউজ চ্যাটজিপিটি, এভরি সিঙ্গেল ডে। মানে পেইডটা আমি রিসেন্টলি নিছি, যে যখন ওরা ওপেন করছে, ইউ হ্যাভ টু ইউজ চ্যাটজিপিটি, লেটস সে মানে এই চ্যাটজিপিটি যদি বলি, কারণ ইটস আ ব্র্যান্ড রাইট নাও। চ্যাটজিপিটি ইউজ করতে হলে আপনাকে ওরে বলতে মনে হবে যে আপনার ছোট ভাই, বা যদি কোনো আপু ইউজ করেন ছোট বোন, বা যদি কেউ ইউজ করেন ও আপনার একটা, যদি কোনো ধরেন বাবা মা ইউজ করেন, বলছে ওটা তো আমার বাচ্চা। এইভাবে কথা বলতে হবে। যদি বলে তাহলে RLHP, রিইনফোর্সড লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক দিয়ে আরো বেটার হবে। তো এই জন্য বলছিলাম যে উৎকর্ষ যদি এরকম কোনো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতে পারে, আমি মনে করি যে এটা খুবই হেল্পফুল হবে, খুবই ভালো একটা রিসোর্স হবে পুরো বাংলাদেশের জন্য, অ্যাকচুয়ালি যারা কিনা কেবল শিখতেছে। ভাইয়া শেখার ব্যাপারে যেহেতু বললেন, সো এটার সাথে মানে কানেক্টেড একটা প্রশ্ন করবো। আমরা অলরেডি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, মোটামুটি আমরা শেষের দিকে আজকে চলে এসেছি, বাট এই প্রশ্নটা না করলেই না প্লিজ। সেটা হচ্ছে মানে প্যারেন্টিং, এইটা নিয়ে হচ্ছে আপনার পার্সপেক্টিভ কি, আপনার লাইফ থেকে বা আপনার এক্সপেরিয়েন্স থেকে? এখন যেখানে কাজ করছেন, একটা ডিফারেন্ট সোসাইটিকে আপনি চোখের সামনে আনফোল্ড হতে দেখছেন। সো প্যারেন্টিং এ আমরা হচ্ছে কোথায় কোথায় নজর দিতে পারি, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করতে পারি? নজর যদি দেওয়া লাগে, আমি বলবো যে বাংলাদেশে প্যারেন্টিং একদিক থেকে দ্য ওয়ার্ল্ডস বেস্ট। খারাপ বলতে চাই না, ওয়ার্স্টও বলতে চাই না, আমি বলবো যে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। বেস্ট কেন? কারণ বাংলাদেশের বাবা মার মতো কোনো বাবা হয় না।
বাবা মারা, বাংলাদেশের বাবা মারা এত কেয়ার করে। ইভেন আমার মা, আমি বারবার বলি আম্মা আমি আর খাবো না, আমার 3 বার 4 বার 5, আমি বলছি আম্মা আমার ভুড়ি হয়ে যাচ্ছে, আর কত খাওয়া, ঠিক আছে, মানে এত কেয়ার করে মাশাআল্লাহ। মানে বাংলাদেশের আব্বা আম্মাদের, মানে আমি আমার বাপ মাদের, মানে আমার কাছে আমার আব্বা আম্মা দ্য বেস্ট প্যারেন্টস, মানে এটা প্রত্যেকের কাছে, রাইট? কিন্তু ইমপ্রুভমেন্টের যদি জায়গা বলি, বেসড আপন মাই এক্সপিরিয়েন্স, লাইক 10 years অফ এক্সপিরিয়েন্স ইন জার্মানি, ওখানকার বাবা মারা করে কি জানেন, কেয়ার করতেছে বাট অত না। কিভাবে জানেন, 1-2 বছরের বাচ্চা কানতে কানতে ফাটায় ফেলছে, বাপ মানে তাকাবেও না। কেন জানেন, মানে আমার নিজের চোখে দেখা যে 2 বছরের বাচ্চা কল হাঁটা শুরু করছে, আমরা পার্কে গেছি, তো মানে একটা জার্মান, মানে অনেকগুলো জার্মান কাপল একসাথে, আমি তো তখন মাস্টার্সে, আই এম টকিং অ্যাবাউট লাইক 2015 দিকে। তো যেই জায়গায় আমি 2020 সালে আমি 7 বছর ছিলাম, ওই যে জায়গায় আমি আমার পা ভাঙছি, ওই জায়গায় আমি মানে ইয়া করতাম আর কি, মানে মাস্টার্সের সময়, কারণ এক সিটিতে অনেকদিন ছিলাম। ওইখানে দেখতাম যে বাপ মারা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কেয়ার করে এইভাবে যে যেটা কিনা যৌক্তিক। বাচ্চা কাঁদতেছে ট্যান্ট্রাম, যে আমার ওই খেলনাটা লাগবে, বাচ্চা কাঁদতেছে, সো হোয়াট, বাপ মা দিবে না। ধরুন জার্মানিতে সুপার মার্কেটগুলো তো খুব মানে এমন হয়, বাংলাদেশের কোনো একটা যদি বাচ্চা দেয় সে বেরোতে চাবে না, এত মানে চকচকা, এত ক্যাটাগরি, সব খেলনাটা অ্যাট্রাকটিভ। তো জার্মান বাচ্চারাও তো বাচ্চা, তাই না? ওরা জন্মের পর থেকে এই জিনিসটা দেখার পর ওদের ফিতরাত যদি বলি না, যে ফিতরাত বা ইন্টেনশনস, বা আরবিতে ফিতরাত বলে, ওরাও একই কাজ করে। তো ওদেরকে কন্ট্রোল করে কিভাবে, বাপরা স্ট্রিক্ট হইতে হয়, স্ট্রিক্ট। বাংলাদেশে ইমপ্রুভমেন্টের জায়গাটা এটাই, যে আমি মনে করি যে আদর মায়া মমতার দিক থেকে কোনো কমতি নাই, আলহামদুলিল্লাহ। একটু স্ট্রিক্ট হতে হবে, বাচ্চা বড় করতে হলে একটু স্ট্রিক্ট হতে হবে। এবং স্ট্রিক্টনেসটা কিভাবে, রুটিন করতে হবে, বাচ্চাকে সময় মতো খাওয়াতে হবে, বাচ্চা যখন যা চায় তখন দেওয়া যাবে না। আপ টু 15 years, 15 বছর বয়স পর্যন্ত, আমি এটা আমার কথা না, এটা আমি লেটস সে আরো অনেক জায়গায় শুনছি, 15 বছরটা সামহাও একটা নাম্বার, আমি যেটা অনেক জায়গায় পাইছি, যে 15 বছর পর্যন্ত বাচ্চাকে একটু গণ্ডির মধ্যে রাখতে হবে। কারণ 15 বছর যখন পার হয়, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, যে 15 বছরে একজন এসএসসি পরীক্ষা দেওয়া শেষ করে অ্যারাউন্ড, না এসএসসি, বা আমি যদি ইংলিশ মিডিয়াম বলি ও লেভেলস, অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যদি বলি, কেবল মানে একটা ফ্লারিশিং, ওই পর্যন্ত মানে গণ্ডিতে রাখার দরকার। কারণ ওই পর্যন্ত যদি গণ্ডিতে না রাখা হয়, বাচ্চা যা চায় তাই যদি দেওয়া হয়, ট্রাস্ট মি, সারাটা জীবন ভুগতে হবে, ওই বাচ্চার ফিউচার শেষ। আমি খুব সিরিয়াসলি বলতেছি, কারণ আমি কিভাবে বড় হয়েছি, আমার বাবা মা আমাদের আলহামদুলিল্লাহ, আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, পড়ছি মতিঝিল আইডিয়ালে, তারপর ঢাকা কলেজে, সরকারি জায়গায়, ঢাকা ভার্সিটি 20 টাকা বেতন দিয়ে পড়ছি মনে করেন। তো আমি যদি বলি, এসএসসি ইন্টারের সময় আমার আব্বা আম্মা আমাকে আসলেই কড়াভাবে রাখছেন। আসলে মানে আইডিয়াল স্কুলের লাইফ কিরকম আপনারা বোঝেন, যে সকালবেলা নিয়ে যেত 11টার সময়, আম্মা বাইরে দাঁড়ায় থাকতো, ঠিক আছে। এবং একদিন এমন হয়েছে যে, এটা আমি আইডিয়াল স্কুল ক্লাস 2 থেকে পড়ি, তখন মর্নিং শিফট, আমাদের তো ক্লাস 3 তো মর্নিং শিফট ছিল, পরে 3 এর পর থেকে ডে শিফটে শিফট হয়। তো ক্লাস 2 না 3-তে আমি একবার একটু দেরি করে বেরোইছি, কি জানি হয়েছে আমি জানি, মানে পোলাপানদের সাথে মানে খেলতেছিলাম, আমার আম্মা কানতে কানতে কানতে, মানে আমার ছেলে হারায় গেছে, এত কেয়ার করে। হ্যাঁ, কিন্তু এত কেয়ার করলে হবে না, মানে আমাদেরকে লজিকলি কেয়ার করতে হবে, লজিকলি, দেয়ার হ্যাজ টু বি লজিক। লজিক ছাড়া কেয়ার করা, মানে বাংলাদেশে এটা হয় যে মানে ইললজিক্যালি কেয়ারটা করে, যে ভাই একটা বাচ্চা যে জন্ম হয়েছে 1 বছর বয়স, হি ইজ আ ম্যান, আমি যদি অত ওমেন, ঠিক আছে, অথবা মানে একটা বাচ্চা কিন্তু বাচ্চা না, মানে যে আমি এগেন কামিং ব্যাক টু দ্য নিউরো সায়েন্স পার্সপেক্টিভ, একটা ব্রেন নিয়ে যখন একটা বাচ্চা জন্ম হয়, 4 বছর পর্যন্ত ব্রেন রিমডেলিং হয়। বায়োলজিক্যাল মেকানিজম, যারা বায়োলজি পড়েন বা ডাক্তার আছেন তারা বুঝবেন, মাইক্রোগ্লিয়া নামে একটা সেল আছে, ওই সেলটা হলো মানে ব্রেইনের সুইপার, ঠিক আছে। সে আর কি ওই যত ওয়েস্ট আছে বা যত এক্সট্রা নেটওয়ার্ক আছে, মানে বাচ্চা জন্মায় কিন্তু অনেক ব্রেইন নেটওয়ার্ক নিয়ে, এই জন্যই তো বাচ্চারা হচ্ছে মানে যা ইচ্ছা তাই, মানে কোঅর্ডিনেশন খুব ইয়া থাকে। এক্স্যাক্টলি। এখন ব্যাপারটা হচ্ছে 4 বছর পর্যন্ত বা 6 বছর পর্যন্ত এই মাইক্রোগ্লিয়া একটা করে আননেসেসারি যে কানেকশনগুলো, নিউরনের কানেকশনগুলো কেটে ফেলে। মানে মনে করেন যে ওই যে মানে একটা টাইম বোম কাটার সময়, যে এটা কাটলে এটা ফাটবে না, এটা ফাটবে না। তো মাইক্রোগ্লিয়া ইটস আ সেল, কারণ আমি সিঙ্গেল সেল সিকোয়েন্সিং নিয়ে কাজ করি আর কি, আমার মানে এই যে সিকোয়েন্সিং এর একটা মেথড আর কি। তো মাইক্রোগ্লিয়া 4 বছর পর্যন্ত খুব অ্যাক্টিভ থাকে, মানে বাচ্চাদের মানে ব্রেন পুরো মডেল মানে শেষ হয় 4 বছর বয়স পর্যন্ত। তো প্রথম 4 বছর খুবই ইম্পর্টেন্ট, এবং সেই সময় বাচ্চার সাথে ইন্টারাকশনটা কি হবে চিন্তা করেন,
বাচ্চার সাথে আপনি কখনো আমার সাজেশন থাকবে জার্মানিতে যেরকম কখনো মানে হ্যান্ড চার্জ করে না। হ্যান্ড চার্জ মানে কি যে মাইট দেওয়া, এটা করলে তো পুলিশে ফোন দিবে, বাচ্চারাই পুলিশে ফোন দিবে এরকম। মানে এটা আমেরিকাতেও কাইন্ড অফ শুনে আসছি, জার্মানিতেও মানে পুলিশে ফোন দেওয়ার মতো অত ম্যাচুরিটি নাই বাচ্চাদের, বাট কেউ করে না, বাচ্চাদেরকে কেউ মারবে না। এবং বাচ্চারা ওই প্রথম 4 বছর মানে আর্লি স্টেজটা একটু বাচ্চা মানে যা চাচ্ছে ওইটা লজিক্যালি দিতে হবে। যে বাচ্চা যদি সুপার মার্কেটে যায়, 4 বছর একটা বাচ্চা কি করে বলেন তো, মানে ও 10টা চকলেট আমার এটা সব চাই, এটা করা যাবে না, বলতে হবে সরি। এবং ওরা কথা বলে জানেন, মানে কথা বলতে হবে বাচ্চার সাথে। এবং আমরা বাংলাদেশিরা বাচ্চার সাথে কথাই বলি না, ওরা তো বাচ্চা বুঝে না। বাট বাচ্চারা জন্মের আমি একদম র একটা এক্সাম্পল দিচ্ছি, 12 ঘন্টার পর থেকে বোঝা শুরু করে, জন্মের 12 ঘন্টা। কিভাবে একটা এক্সাম্পল দিব, বাচ্চা যে প্রথম 6 মাসের খাবারটা কি বুকের দুধ না, মানে যেটা বাচ্চার একটা রিস্ক। আমি যদি ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বাচ্চার যে বুকের দুধটা তো মানে যেই মেকানিজম অফ অ্যাকশন দিয়ে খাইতে হয়। আমরা ধরেন এক্সাম্পল দিই, অ্যাডাল্টের সাথে আমরা যদি কোক খাই, সরি কোক না, লেটস সে পানি খাই, আমি কোক খাই না, তো পানি একটা স্ট্র দিয়ে ধরেন এইটাকে আমি একটা স্ট্র দিয়ে আমি চুষে খাচ্ছি, রাইট? এটা তো আমরা এমনিই পারি, আপনাকে দিলে আপনি পারবেন না। এখন একটা বাচ্চা জন্মের পর কি পারে? মানে বাচ্চা তো হচ্ছে কিছুক্ষণ পর থেকে এটা শিখে যায়। কে শিখায়? 12 ঘন্টা পরে কে শেখায় বাচ্চাকে? 12 ঘন্টা 24 সহজাত প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তিটা কিভাবে আসে? বাচ্চা তো জন্মাইছে কেবল, সে তো মায়ের পেটে একটা অন্ধকারের ঘরে ছিল, রাইট? অন্ধকার ঘর কি সে তার মুখ ইউজ করতো না, হ্যাঁ, মানে সে তো কোথাও দেখেও নাই এটা, বা তার এক্সপেরিয়েন্সও নাই। মায়ের পেটে তো 9 মাস ছিল, হ্যাঁ, সে কি খাইতো? সে কি মায়ের বুকে না, তখন তো আম্বিলিক্যাল কর্ড দিয়ে তার খাবারটা সব চলে আসে, তারপর মুখ ইউজ করা লাগে না 9 মাস, মুখ তো ছিল পেটের মধ্যে। তো কিভাবে মানে কে শিখাইছে এই যে ইনগ্রেইন ফিতরা, এটা ইটস এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি মানে আমি যেহেতু সায়েন্টিস্ট, আমি আসলে ওই ডিবেটে যেতে চাই না যে মানুষকে কে সৃষ্টি করছে, বানর থেকে এভলিউশন, হ্যান ত্যান, ওইটা আরেকটা ডিবেট, ওইটা হলো পলিটিক্যাল ভাবে। বাট দিস ইজ হাউ আ হিউম্যান, নট অনলি হিউম্যানস, ম্যামালস, মানুষ, বান্দর, বিড়াল, কুকুর যারা করে সবাই এভাবে খায়, ঠিক আছে? সো মানুষের বাচ্চাও তাই, জন্মের 12 ঘন্টা পর থেকে হি ট্রাইজ মানে এটা হলো মানে মেডিকেল সায়েন্স কথা, যে এবং মানে আমি শুনছি, হ্যাঁ, যে বাচ্চারা জাস্ট জন্মের পর থেকে তারা দে ওয়ান্ট টু সাকল, মানে সাকশন মেকানিজমটা শুরু হয়ে যায়, এবং এটা তাদের মধ্যে ব্রেনে দেওয়া থাকে, কিন্তু ইনস্টল করা থাকে, এটা সফটওয়্যারের মতো ইনস্টল করা থাকে একটা বাচ্চার মধ্যে। এবং আপনি বুঝবেন না একটা বাচ্চা মানে একটা বাচ্চা হি অর শি, বাচ্চা হলো একটা স্পঞ্জ কি অ্যাবজর্ব করে ফেলে, অ্যাবজর্ব এভরিথিং। আপনি বাচ্চার সাথে যা করবেন সব অ্যাবজর্ব করবে, সব আপনাকে বলবে না, বিকজ ওর ব্রেনটা ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টে একটু টাইম লাগে, মানে ফুল সেন্টেন্স বলাটা, ওটা আস্তে আস্তে কত 5-6 বছর 7 বছর লেগে যায়। ওটাও কাইন্ড অফ একটা বায়োলজিক্যাল এলএলএম। এক্স্যাক্টলি, ও মাই গড, এক্স্যাক্টলি, বায়োলজিক্যাল এলএলএম, ব্রেন ইজ আ এলএলএম এট দি এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, মানে একটা এলএলএম যেভাবে কাজ করতেছে, ব্রেন কিন্তু কাইন্ড অফ ভাবে কাজ করে। সো একটাই লং স্টোরি শর্ট, একটাই কথা থাকবে বাংলাদেশের শ্রদ্ধেয় প্রিয় অভিভাবকদের প্রতি, বাচ্চাকে যখন জন্ম হয়েছে, যারা হয়তো অনেক অভিভাবক আছে যাদের বাচ্চা এখন বড় হয়ে গেছে, উইচ ইজ ওকে, বাট অনেক অভিভাবক আছে যাদের বাচ্চা, যারা দেখতেছেন ভিডিওটা, কেবল জন্মাইছে। আপনারা বাচ্চাকে জন্মের পর থেকে একজন বড় মানুষের মতো কল্পনা করবেন, তার সাথে কথা বলবেন, তাকে দেখবেন, অবজার্ভ করবেন, যে বাচ্চা ধরুন কোলে থাকবে, সে কিভাবে কাঁদতেছে, কেন কাঁদতেছে, কখন কাঁদতেছে, এই যে, কারণ বাচ্চার কান্না এটাই তো মানুষকে বিরক্ত করে ফেলে। বাংলাদেশের মানুষ হলো আমি সো সরি টু সে, আমি বাংলাদেশি, বাট বাংলাদেশের মানুষজন খুব ইজিলি বিরক্ত হয়ে যায়, এটা ঠিক না। রেজিলিয়েন্ট হতে হবে। বাচ্চা তো আপনার, আপনি বাচ্চাকে কেয়ার না করলে কে কেয়ার করবে, এবং কেয়ারটা কিভাবে, এইটাই বলতেছি যে সিলেক্টিভ লজিক্যাল কেয়ার, যে বাচ্চা বড় করতে হলে আপনাকে দেখতে হবে, বাচ্চাকে অবজার্ভ করতে হবে, দ্য কেয়ার কিভাবে কেয়ার করবেন, 15 বছর পর্যন্ত একটু গন্ডির মধ্যে রাখবেন, বা কারণ আপনি তো ম্যাচিউরড, একটা বাচ্চার বাপ মা তো ম্যাচিউরড মানুষ, অ্যাডাল্ট। একটা অ্যাডাল্ট মানুষ যদি মাত্র 15টা বছর যদি একটু সার্ভিস দেয়, ওই বাচ্চাটা যতদিন দুনিয়াতে থাকবে, 60-70 বছর, ওই বাকি 40-50-60 বছর আপনি সার্ভিস পাবেন ইনশাল্লাহ। সো এটাই হবে আমার একমাত্র সাজেশন, যে অভিভাবকরা যেন জন্মের পর থেকে অন্তত 15 বছর, যারা এসএসসি পর্যন্ত বা ও লেভেল পর্যন্ত বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, এই বয়সটা যেন একটু কেয়ার করেন। কেয়ারটা যেন অবজারভেশনের মাধ্যমে হয়। প্লিজ অবজার্ভ, প্লিজ লিসেন, আপনারা দেখবেন, শুনবেন, এবং বাচ্চা যেটা চায় বুঝার চেষ্টা করবেন যে কেন চাচ্ছে,
ওয়াই, মানে এবং যদি চায় ওটা দিবেন, মানে দেওয়ার না দেওয়াটা আপনার সোশিও ইকোনমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কারণ বাচ্চারা কি করে, ওরা সব চায়, ওরা চায় না কি বলেন, আপনি একটা সবচেয়ে দামি দোকানে গেলেন, মানে সবকিছু দাম হলো 1 লাখ টাকা করে, ওরা ওই 1 লাখ টাকা জিনিস 10টা চাবে, ওরা তো বুঝবে না, ওরা তো দাম পয়সাই কনসেপ্টই আসে না ওদের। সো এই ব্যাপারটা অফকোর্স মানে পারমিশন উইথ লিমিটস, এটা হবে গিয়া সামারি আমি যদি বলি, খুবই ভ্যালুয়েবল লেসন ভাই, পারমিশন উইথ লিমিটস। এটাই ছিল আমার বলার এই ব্যাপারে। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর করে অনেক এক্সপ্লেন করে বলেছেন। আসলে এই কন্ট্রোলটা এবং এই নিজের লিমিটেশনটা বিভিন্ন দিক থেকে এটা বোঝাটা জরুরি, মানে নট জাস্ট হচ্ছে ফিনান্সিয়ালি, বাট সবাই যদি তার নিজের ওই লিমিটেশনের জায়গাটা বুঝে, তখন আসলে হচ্ছে গ্রোথের জায়গাটা সে আবিষ্কার করতে পারবে। সো ওই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভাই। আসলে আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম অনেক স্ক্যাটার টপিক নিয়ে, বাট আই গেস যারা আজকের অনুষ্ঠানটা দেখেছেন তারা হচ্ছে নিজেদের মতো বেশ কিছু পয়েন্ট নিতে পারবেন। যেমন হচ্ছে আমার যেমন হচ্ছে ব্যক্তিগতভাবে নেওয়ার যেটা ছিল যে, আমার যেমন নিউ ইয়ার্স রেজলিউশন ছিল যে আমি হেলথের প্রতি একটু মনোযোগী হব। সো এখানে ফুড হ্যাবিট, স্লিপ হ্যাবিট, এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করার ব্যাপার আছে। ভাই আজকে ফোকাস নিয়ে বললেন, এটা যে আসলে একটা স্টেট অফ মাইন্ড, এটা কোনো মানে আমাদের বায়োলজিক্যাল মেকানিজম, ইটস আ বায়োলজিক্যাল মেকানিজম, বায়োলজি, ইটস আ বায়োলজি অ্যাকচুয়ালি। তো এই জিনিসগুলোকে আমরা যদি এই পার্সপেক্টিভ থেকে দেখি, তখন অনেক কিছু কিন্তু হচ্ছে আমরা মানে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। সিমিংলি মনে হয় যে না, এটা আসলে আউট অফ কন্ট্রোল, বা কেউ হয়তো বাই বর্ন মোর অ্যাটেন্টিভ এরকম। ইটস ইজি, ইটস ভেরি ইজি। সো এটা একটা স্কিল এবং এটাও ট্রেনেবল। এক্স্যাক্টলি, ইট ইজ। তো আশা করি দর্শক আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে, এবং যে এইখান থেকে যাই শিখতে পারেন সেটাই যদি আপনারা হচ্ছে পয়েন্ট করতে পারেন, পয়েন্ট করে যদি কমেন্টে দিয়ে দিতে পারেন, দ্যাট উড বি ভেরি হেল্পফুল অ্যান্ড ইন্সপায়ারিং ফর আস অলসো। তো আমরা আশা করব আরো অনেক কিছু নিয়ে আলোচনা করার ছিল, আমরা হয়তো সময় সময় ভাইয়াকে নক দিলে ভাইয়া বিরক্ত হবেন না, হেল্প করবেন ইনশাআল্লাহ এই জিনিসগুলো নিয়ে। তো আরো কথা হবে ইনশাআল্লাহ এই জিনিসগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।